আমরা গতদিন ক্রিস্টাল ডিফেক্টস পড়তেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? Yes, sir. Yes, sir, শোনা যাচ্ছে। আমার আচ্ছা, ল্যাপটপটা রিস্টার্ট নিছে হঠাৎ, আমি জানি না কেন। আমি ল্যাপটপটা অন করে তারপরে আবার জয়েন করতেছি, ঠিক আছে? একটু হোল্ড করো। আর যে জমা দিতে পারো নাই তাড়াতাড়ি এর মধ্যে জমা দাও, কুইকলি। স্যার মেল করে দিছি স্যার। আচ্ছা, আমি চেক করতেছি, দাঁড়াও। না প্লিজ পারবে। হ্যাঁ, পাইছি আমি, ঠিক আছে। আচ্ছা, সবাই এবার মাইক অফ করে রাখো, আমি জয়েন করতেছি। অনাবিল ভিডিও অফ কর।
দেখা যাচ্ছে স্লাইড? Yes, sir. Yes, sir. আমি জানি না মাইক্রোসফট টিমস এর কি কোনো প্রবলেম কিনা, আমার ল্যাপটপে এই প্রবলেমটা করে, মানে টিমসে অনেক সময় ধরো এই স্ক্রিন শেয়ার দিলে হ্যাং করে। এটা কি কেউ জানো, কোনো আইডিয়া আছে কারোর কোনো, কেন এই প্রবলেম হতে পারে? মানে শুধু টিমসেই, আর কোনো সময় হচ্ছে না। স্যার আমাদের হয় জুমে ঢুকলে একবার যদি বের হয়ে যায় কোনোভাবে, আর শত চেষ্টা করলেও ঢোকা যায় না। ও, আমার তো উল্টা, আমার হচ্ছে টিমসে প্রবলেম করতেছে। হোয়াটএভার, ঠিক আছে আমরা শুরু করি, আর দেরি করলে আসলে দেরি করা ঠিক হবে না। স্লাইড কি দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. ঠিক আছে, আমরা তাহলে ক্রিস্টাল ডিফেক্ট পড়তেছিলাম, তো ক্রিস্টাল ডিফেক্ট আজকে শেষ করব, অ্যাজ ওয়েল এজ আরেকটা নতুন টপিকও শুরু করতে হবে, কারণ আমরা অলরেডি কয়েকটা ক্লাস পিছিয়ে আছি। কিছু করার নেই, আমার আবার ওই তোমাদের অন্যান্য লেভেল টার্মের হচ্ছে টার্ম ফাইনাল চলতেছে, তোমরা অলরেডি জানো। তো সেখানে আবার ডিউটি দিয়ে দিছে আমাকে সব সকালবেলা, তো তোমাদের ক্লাস টাইমে আসলে আমার ডিউটিগুলো পড়ছে, তো এই কারণে ক্লাস টাইমে ক্লাস নেওয়াটাও ডিফিকাল্ট। তো যাই হোক, আমার ওগুলো মেকআপ করতেই হবে, তো তোমাদের কোঅপারেশনও লাগবে, বিকালে ক্লাস নেওয়া লাগতে পারে বা বৃহস্পতিবার নেওয়া লাগতে পারে, তো এটা একটু ইয়া করতে হবে আর কি তোমাদের। তো যাই হোক, আগে শুরু করি, পরে আমরা দেখবো। যেটা বলতেছিলাম, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ডিসলোকেশন পড়তেছিলাম, এবং ডিসলোকেশনটা কিভাবে মুভ করে। ডিসলোকেশন জিনিসটা কি ছিল, যে একটা এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম যদি থাকে, এটা হচ্ছে, এটাকে লাইন ডিফেক্ট বলে। কেন লাইন ডিফেক্ট? কারণ এটা হচ্ছে তোমার যে একটা লাইন অফ অ্যাটম মিসিং আছে বা বেশি আছে, তো এই জন্য এটাকে আমরা লাইন ডিফেক্ট বলি। তো যাই হোক, যেটাই হোক, লাইন ডিফেক্ট বলো আর ডিসলোকেশন বলো, যেটাই বলো না কেন, এটা হচ্ছে যে যখন আমাদের একটা ম্যাটেরিয়ালস এর উপর আমরা ফোর্স দেই, টেনসাইল ফোর্স হোক বা যেটাই হোক না কেন, ফোর্সের কারণে এই যে ম্যাটেরিয়ালটা ডিফর্ম হয়, ডিফর্ম মানে হচ্ছে তার যেই শেপ চেঞ্জ হয়, সেটা সেটাতে একটা বড় রোল প্লে করে হচ্ছে এই ডিসলোকেশন। কিভাবে? কারণ ডিসলোকেশন গুলো মুভ করে, এবং কিভাবে মুভ করে এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে ডিসলোকেশন গুলো মুভ করার কারণেই আসলে এই দেখো, এখানে এক্সট্রা একটা হাফ প্লেন অফ অ্যাটম আছে, এবং এই হাফ প্লেন অফ অ্যাটমটা আলটিমেটলি মুভ করতে করতে ডান দিকে আগাচ্ছে, এবং ডান দিকে আগাতে থাকতে থাকতে, এবং একটা সময় পরে লাস্টে এসে তোমার এই যে এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমটা চলে আসে, এর ফলে যেটা হয় যে এটা এক্সপান্ড করে অনেক সময়। তো এটা আমরা গত ক্লাসে, এটা লাস্ট টপিক ছিল আমাদের। তো আমরা যদি দেখি যে আসলে যে ডিসলোকেশন ডেনসিটি, মানে ডিসলোকেশন কি পরিমাণে আছে একটা ম্যাটেরিয়ালের ভিতরে, সেটা এই ধরনের একটা মানে ফিগার দিয়ে আমরা দেখতে পারি। এটা হচ্ছে যে অনেক কেয়ারফুলি এই স্যাম্পলগুলো প্রিপারেশন করে শুধুমাত্র ডিসলোকেশনটাকে দেখানো হয়েছে। তো দেখা গেছে যে, তো ডিসলোকেশনগুলো আস্তে আস্তে মাল্টিপ্লাই করে কিভাবে? তুমি যখন লোড দিবা, তখন একে তো ডিসলোকেশন মুভ করে, অ্যাজ ওয়েল এজ নতুন ডিসলোকেশন ক্রিয়েটও হয়। কারণ যখনই প্লাস্টিক ডিফর্মেশন হয়, প্লাস্টিক ডিফর্মেশন মানে হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়ালসের শেপ চেঞ্জ হচ্ছে, তো দেখা যায় নতুন নতুন ডিসলোকেশন ক্রিয়েটও হয়। তো এই জন্য দেখা যায় যে আমাদের এই ধরনের একদম যত আমাদের ম্যাটেরিয়াল ডিফর্ম করতে থাকে, তত আমাদের ডিসলোকেশন ক্রিয়েট হইতে থাকে। ঠিক আছে, ওকে। আমরা এটা মোটামুটি আশা করি বুঝলাম, এটা গতদিনে আমরা ডিসলোকেশন সম্পর্কে আইডিয়া ছিল। এখন দেখো যে ডিসলোকেশনের কথা যদি লাস্ট চিন্তা লাইন করো, যেটা বললেন ওটা বুঝিনি স্যার, ওটা আবার একটু এটা তো আরেকবার কি বলো, আবার বলো কোন কথাটা। লাস্ট যে লাইনটা বললেন ওই লাইনটা বুঝতে পারিনি। লাস্ট লাইনটা মানে হচ্ছে যে মানে যে ডিসলোকেশন গুলা তো আমরা ফোর্স দিলে মুভ করে, এটা তো দেখলাম একটু আগে আগের স্লাইডে, তাই না? তো এখন বললাম যে এর সাথে কিছু নতুন ডিসলোকেশন ক্রিয়েটও হয়, কারণ ফোর্স মানে হচ্ছে তোমার অ্যাটম গুলাকে সরায় নতুন নতুন এই ডিসলোকেশন ক্রিয়েট হয়। বুঝো নাই? তুমি একটা ম্যাটেরিয়ালস এর উপর যখন ফোর্স আমরা দিচ্ছি, তাতে করে কি হচ্ছে বলো তো? অ্যাটমের উপর সেই ফোর্স যায় পড়তেছে। আমরা যদি অ্যাটমিক স্কেলে চিন্তা করি, তাহলে একটা তো আছে ডিসলোকেশন মুভ করতেছে, এর সাথে কিছু নতুন ডিসলোকেশন ক্রিয়েট হয়, এই কথাটাই বলছি আমি। এবং দেখো যে যত ম্যাটেরিয়ালটা ডিফর্ম করতেছে, ডিফর্ম মিন্স হচ্ছে যত আমি ফোর্স দিচ্ছি ম্যাটেরিয়ালটা মানে লেন্থ বড় হচ্ছে, বা কি বলে উইডথ বড় হচ্ছে, যেটাই বলো না কেন, তো এই যে বড় হচ্ছে মানে প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে, এই কারণে দেখা যায় যে ভিতরে যদি আমি শুধু ডিসলোকেশনের ডেনসিটির কথা চিন্তা করি, তাহলে দেখবো যে ডেনসিটি আস্তে আস্তে বাড়তে থাকে। যত ডিফর্ম হইতে থাকবে, ডিসলোকেশনের ডেনসিটি তত বাড়তে থাকবে। এবার ক্লিয়ার? স্যার জি। এক্সট্রা প্লেন যেটা থাকে স্যার, মানে যেটার কারণে ডিসলোকেশনটা হয়, তো ওটা তো স্যার ফিক্সড না একটা মেটালে, কিভাবে ফিক্সড? মানে স্যার এক্সট্রা ডিসলোকেশন একটা যে তো হাফ প্লেন তুমি একটা ম্যাটেরিয়ালটা বানানোর সময় কিছু ডিসলোকেশন ক্রিয়েট হইলো, এরপরে যে নতুন ডিসলোকেশন ক্রিয়েট হবে সেটা তো তোমার ফোর্সের উপর, তার মানে ও ফিক্স তুমি তো বলতে পারো না।
ফিক্স মানে কি একটা ইনিশিয়াল প্রসেসের সময় কিছু ফিক্স, যে আমি এই মেটালটা বানানোর সময় এই ডিসলোকেশন গুলা এই জায়গায় ডিসলোকেশন গুলা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু তুমি যখন ওই যে মানে ফোর্স দিবা তখন নতুন নতুন জায়গা থেকেও ডিসলোকেশন ক্রিয়েট হইতে পারে। এই জন্যই বলছে যে ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হয়, বুঝছো? ইয়েস স্যার। ওকে, দেখো এই ফিগারটাও আমরা গত ক্লাসে দেখে আসছি যে যখন ডিসলোকেশন থাকে বা ক্রিয়েট হয় তখন ডিসলোকেশনের আপার পোরশনটা মানে যেই পোরশনে এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমটা থাকে সেইখানে একটা স্যার কম্প্রেসিভ আপনার জোন ক্রিয়েট। স্পিকারে একটু নয়েজ হচ্ছে, একটু দেখবেন শোনা যাচ্ছে? স্যার আপনার স্পিকারে একটু নয়েজ হয়। নয়েজ হচ্ছে না? জি স্যার। স্যার মেবি স্যার আপনার পাশে কোনো ফ্যান অন করা আছে, ওই ফ্যান জন্য তো হয়তো বা। চলতেছে, ফ্যান অফ করে দিলে তো থাকতে পারবো না। স্যার শোনা সমস্যা যাচ্ছে? নেই, না অন্য কিছু হবে। কন্টিনিউ জি করেন। স্যার। এখন শোনা যায়? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ারলি শোনো নাকি না শুনলে বলো, আমি ব্যবস্থা নিব, জি সমস্যা স্যার, নেই। ক্লিয়ার Clearly শোনা ক্লিয়ার যাচ্ছে। না স্যার শোনা যাচ্ছে। ক্লিয়ার। ওকে ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওকে, যেটা বললাম যে ডিসলোকেশন যখন এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম উপরের দিকে থাকে, ধরলাম আমি এই ফিগারটার কথা যদি চিন্তা করি তাহলে উপরের দিকে যেহেতু এক্সট্রা একটা হাফ প্লেন অফ অ্যাটম আমাদের আছে, এই কারণে দেখা যায় যে উপরের জোনটা একটা কম্প্রেসিভ জোন ক্রিয়েট হয় বা কম্প্রেশন ক্রিয়েট হয়, তাই না? এটা ক্লিয়ারলি বোঝা যায় যে তুমি 5টা সারিতে তোমরা দাঁড়ায় আছো, হঠাৎ একজন মানে 6ষ্ঠ নাম্বার সারি তোমাদের ভিতরে যে ঢুকলো, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে একটা কম্প্রেসিভ জোন ক্রিয়েট হবে। আর কম্পারেটিভলি নিচের জোনটা টেনসাইল জোন থাকবে। কম্পারেটিভলি মানে উপরেরটা যদি আমরা টেনসাইল বলি তাহলে নিচের জোনটাকে আমরা বলবো হচ্ছে কম্প্রেসিভ জোন। কারণ কি? কারণ উপরের দিকে স্কুইজ হওয়ার কারণে নিচের দিকটা কিছুটা হইলেও একটু ফাঁকা ফাঁকা ভাবে থাকবে, তাই না? তাহলে আমরা কম্পারেটিভলি চিন্তা করলে উপরের জোনটা মানে গ্রিন জোনটা হচ্ছে কম্প্রেসিভ জোন, আর নিচের জোনটা মানে দ্যাট মিন্স ইয়েলো জোনটা হচ্ছে টেনসাইল জোন। তাহলে একটা ডিসলোকেশন কিন্তু এই যে জোন ক্রিয়েট করে, লাইক মানে আমাদের মানে কি বলে এটাকে, যে কম্প্রেসিভ এবং টেনসাইল জোন এবং পাশাপাশি বা উপর নিচ এই জিনিসটা ক্রিয়েট করে ডিসলোকেশন, ঠিক আছে? এটা একদম সিম্পলি বোঝা যাচ্ছে। এখন যেই জিনিসটা হয় যে যখন আমাদের ডিসলোকেশন গুলা এই যে মুভ করে, আমরা বললাম যে যখন আমরা ফোর্স দিচ্ছি একটা মেটেরিয়ালের উপর তখন ডিসলোকেশন গুলো মুভ করতেছে। তো এই মুভ যে করতেছে, এই মুভ করার সময় দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে সেম মানে কি বলে সেম সাইন, সাইন বলতে বোঝাচ্ছি যে উপরে কম্প্রেসিভ নিচে টেনসাইল, আর যদি উপরে টেনসাইল নিচে কম্প্রেসিভ হয় তাহলে অপোজিট সাইন আমরা বলতে পারি। আমরা গত ক্লাসে কিন্তু বলে আসছি যে ডিসলোকেশনকে আমরা রিভার্স টি দিয়ে প্রকাশ করি। হোয়াট ইজ রিভার্স টি? রিভার্স টি মানে হচ্ছে উপরের দিকে এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম থাকলে আমরা রিভার্স টি বলবো, মানে উপরের দিকে সাইন দেওয়া মানে হচ্ছে উপরে এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটম আছে। আর যদি আমরা নরমাল টি বলি তাহলে নিচের দিকে হাফ প্লেন অফ অ্যাটম আছে। তাহলে যদি এরকম হয় যে দুইটা অপোজিট সাইনের ডিসলোকেশন পাশাপাশি থাকে তাহলে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করতে চাবে। কারণ কি? কারণ তারা চাবে যে উপরের হাফ আর নিচের হাফ একত্রে মিলে একটা নরমাল প্লেন অফ অ্যাটম বানাবে, যাতে করে ডিসলোকেশনটা আর থাকবে না, তাহলে একটা অ্যাট্রাকশন থাকবে। এবং এই জন্য দেখা যায় যে অনেক সময় ডিসলোকেশন অ্যানিহিলেশন হয়। অ্যানিহিলেশন মানে মিন্স হচ্ছে মানে সোজা কথা হচ্ছে প্লাস মাইনাস মিলে আমাদের নিউট্রাল পজিশনে চলে আসে। সো দ্যাট ইজ ডিসলোকেশন অ্যানিহিলেশন, এবং এর ফলে একটা পারফেক্ট ক্রিস্টালের দিকে আমরা আগাই। তবে এই ঘটনাটা যে ঘটতেছে এটা খুবই কম, মানে এমন না যে এই যে ডিসলোকেশন অপোজিট সাইন আছে এর পাশাপাশি আছে, আমি লোড দিচ্ছি এরা মিলে যাচ্ছে, এই জিনিসটার ঘটনাটা যে ঘটতেছে এটা খুব কম। বরঞ্চ উল্টা ঘটনাটাই ঘটে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপালশন হয়, এবং রিপালশন হয় এবং এজ ওয়েল এজ তো তোমার কিছু নতুন ডিসলোকেশন ক্রিয়েট হইতেই থাকে, এবং এই কারণে একটা ডিসলোকেশন ক্যাওস সৃষ্টি হয়ে যায়। মানে তুমি দেখবা মানে একটু পরপরই হয়তো ডিসলোকেশন ক্রিয়েট হয়ে গেছে। সো এই কারণে আমরা আমরা আমাদের ম্যাটেরিয়ালসের মধ্যে ডিসলোকেশন যত বাড়তে থাকবে, এবং আরেকটা কথা ইম্পর্টেন্ট, একটু পরে আমরা এটা ডিটেইলসে যাব, সেটা হচ্ছে ডিসলোকেশন যত বাড়বে, তোমরা আমাকে অ্যানসার দাও তাহলে আমি বুঝতে পারবো, যত ডিসলোকেশন বাড়বে তত ম্যাটেরিয়ালটা কি স্ট্রঙ্গার হবে নাকি উইকার হবে বলো তো? উইকার হবে। কেন কেন হবে? প্লাস্টিক ডিফরমেশন মানে ডিফরমেশন ঘটবে স্যার। ডিফরমেশন হইলে উইকার কেমনে হয়? ডিফরমেশন তো হইতেই পারে, বুঝো নাই? আচ্ছা এটাও বাদ দিলাম, তুমি এভাবে চিন্তা করো, ধরো তুমি একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে ফোর্স দিচ্ছ, সেটা সামান্য একটু প্লাস্টিক ডিফরমেশন হয়েছে কিন্তু ডিসলোকেশন ডেনসিটি আগের থেকে বেড়ে গেছে। অথবা আরো ইজি করে দেই, তুমি একটা মেটেরিয়ালকে লোড দিয়ে লম্বা করছো বা প্লাস্টিক ডিফরমেশন করছো, তারপর লোডটা ছেড়ে দিছো, তো ছেড়ে দিলে কিছুটা কিন্তু ব্যাক করে, এটা কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট উপরে আসছো তাই না? এবং হয়তো মাহবুব স্যারও তোমাদের পড়াইছে এগুলা। তো এই যে ব্যাক করতেছে, কিছুটা তো ব্যাক করতেছে, ইনিশিয়াল পজিশনে চলে আসতেছে, তাহলে তো তার ডিফরমেশনটা কমে গেল। কিন্তু ডিসলোকেশন ক্রিয়েট যেটা হয়ে গেছে প্লাস্টিক ডিফরমেশনের পরে, আমি কিন্তু যখন ওই যে লোডটা ছেড়ে দিলাম এর ফলে ডিসলোকেশন কিন্তু কমে গেল তা না, জিনিসটা বুঝছো? সে তার
আগের পজিশনে চলে আসতেছে, সেটা এক জিনিস, কিন্তু ডিসলোকেশন কমে গেছে তা না। এখন কোশ্চেন হচ্ছে, এখন নতুন করে যদি আমি ম্যাটেরিয়ালটাকে ফোর্স দেই, তাহলে আমাকে বলো তো যে এখন আমার কি প্লাস্টিক ডিফর্মেশন হইতে ইজি হবে নাকি টাফ হবে, বলো। কোশ্চেনটা কি বুঝতে পারছো আমার কথাটা? ইজি হবে, ইজি হবে। কেন ইজি হবে, কেন ইজি হবে? স্যার আগে থেকে একটু ডিসলোকেশন থাকার কারণে ইয়া হয়ে আছে, ডিস্টর্ট হয়ে আছে, তো এখন আরো ডিস্টর্ট করতে হলে কম ফোর্স লাগবে। না, আচ্ছা এবার আমি বলি কেন। সেটা হচ্ছে যে ডিসলোকেশন যখন মোশন হয় তখনই আমাদের প্লাস্টিক ডিফর্মেশনটা ইজি থাকে, জিনিসটা বুঝছো। কিন্তু যখন অনেক বেশি ডিসলোকেশন ম্যাটেরিয়ালের ভিতরে ক্রিয়েট হয়ে গেছে, তখন একটা ডিসলোকেশন আরেকটা ডিসলোকেশনকে রিপালস করবে। যদি অপোজিট থাকে তাহলে অ্যাট্রাক্ট করবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে সেম সাইনের থাকে। তো এই ক্ষেত্রে এই যে রিপালশনের কারণে দেখা যায় যে আমি ম্যাটেরিয়ালটাকে লোড দিচ্ছি, লোড দেওয়ার কারণে যদি একটা ডিসলোকেশন থাকতো, সেটা ইজিলি যেমন আস্তে আস্তে সরে সরে যে প্লাস্টিক ডিফর্মেশন ঘটাইতো, কিন্তু যখন মিলিয়নস অফ ডিসলোকেশন আমাদের একটা ম্যাটেরিয়ালের ভিতর থাকবে, তখন ওই পরিমাণ লোডে ওই ডিসলোকেশনের কোনো মুভমেন্টই হবে না। আরো অনেক বেশি ফোর্স দিলে তখন সে মুভমেন্টে যাবে। তার মানে আরো ইজি করে দেই, একটা ম্যাটেরিয়াল, একটা রড তোমাকে দিলাম, রডটা দিয়ে বললাম তুমি রডটাকে ফোর্স দাও। তুমি তো হাত দিয়ে ফোর্স দিয়ে কোনো নাড়াইতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না। তুমি কি করলে, টেনসাইল মেশিনে নিয়ে লোড দিলা। আচ্ছা, লোড দিলে যেটা হবে, তুমি যখন লোড দিতে থাকবা তখন যত এর ডিফর্মেশন হইতে থাকবে, তত তত তোমার ডিফর্ম করতে আরো বেশি লোড দিতে হবে। জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? মানে মানে আমার কথাটা কি ধরতে পারছো? ধরো তুমি একটা ম্যাটেরিয়ালকে, আচ্ছা স্টিলের কথা বাদ দে, আরো ইজি করে দিই। আমরা রাবার চিনি সবাই, ইলাস্টিক ম্যাটেরিয়াল, এটা তো সবাই চিনি আমরা, এটা ইজিলি তুমি বুঝতে পারবা। তো রাবারকে যখন তুমি হালকা একটু ফোর্স দিলা, ও একটা ডিফর্মেশন হচ্ছে, সবাই তো জানো, এটা দেখছো। আচ্ছা, রাবারটাকে ওই অবস্থায় আরো ডিফর্ম করতে চাইলা, তাহলে তোমার কি আরেকটু বেশি ফোর্স দিতে হচ্ছে না? জিনিসটা বুঝো। যত তুমি রাবারটাকে ডিফর্ম করতে চাবা লাস্টের দিকে আসলে, তত বেশি তোমার ফোর্স দিতে হচ্ছে না? ক্লিয়ার এটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার কি ধরতে জি পারছো? স্যার, মানে সোজা কথা হচ্ছে, প্লাস্টিক জি স্যার, ডিফর্মেশন যত হতে থাকবে, তত আমার শেষের দিকে, মানে শেষের দিকে বলতে বোঝাচ্ছি যে ম্যাটেরিয়ালটা একটা সময় পরে ফেল করবে, সেটার আগ পর্যন্ত যত বেশি আমি লোড দিতে থাকবো, তত আমার মানে তত ডিফর্ম হইতে তত বেশি পরিমাণে লোড দিতে হবে, মানে লোডের অ্যামাউন্টটা বাড়াইতে হবে যদি কিনা সেম রেটে আমি ডিফর্ম করাইতে চাই। এজন্যই দেখবা যে ইউটিএস এর পরে, তোমরা এটা পড়ে আসছো, ইউটিএস এর পরে কেন স্ট্রেস স্ট্রেন কার্ভটা নিচের দিকে চলে আসে। এই ধরনের একটা কিন্তু প্রশ্ন হয়তো তোমরা পড়ছো মেকানিক্যাল পার্টে পড়ার কথা। তো যাই হোক, ওইখানে আমি যাচ্ছি না। মেইন কথা হচ্ছে যে যত ডিসলোকেশন ক্রিয়েট হবে, ম্যাটেরিয়াল ডিফর্মেশন তত বেশি টাফ হবে, আর যত ডিফর্মেশন টাফ হবে, ম্যাটেরিয়ালটা তত বেশি স্ট্রঙ্গার হবে। ক্লিয়ার? বুঝতে পারছো নাকি না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এখন এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি তুমি বুঝো, তাহলে আমি এই পরের সেকশনটা আমি একটু তাড়াতাড়ি পড়াইতে পারবো, আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, এখন দেখো যে তাহলে স্ট্রেনথেনিং স্ট্র্যাটেজি, আমরা এই যে একটা কথা ক্লাসের শুরুতেই বলে আসলাম যে আমরা কিছু ডিফেক্ট করব এবং কিভাবে ম্যাটেরিয়াল এর স্ট্রেনথেনিং করা যায় বা স্ট্রেংথ বাড়ানো যায় সেটা সম্পর্কে জানবো। দেখো, আমাদের কাছে নরমালি মনে হইতে পারে যে একটা ম্যাটেরিয়াল যখন আমি বানাই ফেলছি, আপনি আর কি করলে তার স্ট্রেংথ বাড়বে? তার স্ট্রেংথ তো ফিক্সড, একটা নরমাল কমন সিনারিও। বা আমরা মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারে হয়তো এটা ডিটেইলসে জানি, বাট অনেকেই হয়তো জানবে না, যে বলবে আর ম্যাটেরিয়াল আবার স্ট্রেংথ কেমনে বাড়াবেন, এটা তো ফিক্সড। কিন্তু না, ম্যাটেরিয়াল স্ট্রেংথ অনেক ভাবে বাড়ানো যায়। তো এর মধ্যে আমরা আজকে তিনটা মানে ডিসলোকেশন রিলেটেড আমরা কিছু স্ট্রেনথেনিং স্ট্র্যাটেজি দেখবো। প্রথমটা হচ্ছে গ্রেন স্ট্রেনথেনিং, এরপর হচ্ছে সলিড সলিউশন স্ট্রেনথেনিং, দেন স্ট্রেন হার্ডেনিং। তো আমরা এই তিনটার একটু একটু দেখবো। ফার্স্টে গ্রেন স্ট্রেনথেনিং বা গ্রেন স্ট্রেনথেনিং বাই গ্রেন সাইজ রিডাকশন, যেটাই বলো না কেন, এটা আমি একদম সিম্পল ভাষায় আমি বলবো, তোমরা পুরাটা পড়বে, আমি পুরাটা ডিটেইলসে যাব না। তোমার যখন আমাদের একটা ডিসলোকেশন থাকবে যে কোনো একটা গ্রেইনে, সেই ডিসলোকেশনটা কি করবে, যে যখন আমি লোড দিব তখন সেই ডিসলোকেশনটা তার পাশাপাশি বা ক্যাটারপিলার মোশনের মাধ্যমে আগাতে আগাতে একটা সময় যে সে মানে কি বলে এটাকে প্লাস্টিক ডিফর্মেশন করাবে। কিন্তু ঘটনাটা কিন্তু এতটা ইজি না, যদিও আমরা কিন্তু ইজি এতক্ষণ মনে করে আসছি, কিন্তু ঘটনাটা কেন ইজি না? কারণ যখন ডিসলোকেশনটা মুভ করতে থাকবে, ও মুভ করতে করতে যে ওর যখন গ্রেনটা শেষ হয়ে যাবে, ওর গ্রেন, তখন সে নতুন একটা গ্রেন পাবে, কিন্তু সেই গ্রেনের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে না। কারণ আমরা পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল পড়ে আসছি অলরেডি। পলিক্রিস্টাল ম্যাটেরিয়ালে অ্যাটমিক সেম, কি বলে এটাকে, ল্যাটিস স্ট্রাকচার সেম, কিন্তু অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। এটা আমরা কিন্তু জানি, সবাই তো জানি নাকি?
মানে ক্রিস্টালাইন পলিক্রিস্টালাইন মেটেরিয়ালে যখন পাশাপাশি দুইটা গ্রেন নিয়ে চিন্তা করব তখন দুইটা গ্রেনেরই স্ট্রাকচার সেম, মানে তুমি যদি এটাকে সোজা করো, এই যে ডান দিকের পোরশনটাকে এরকম সোজা করো তাহলে দেখবা সেম স্ট্রাকচার, কিন্তু আমি তো সোজা করব না, কেন? কারণ এটা এইভাবে করে অ্যারেঞ্জমেন্টে আছে। তাহলে যখন ডিসলোকেশনটা ডান দিকে মুভ করতে থাকবে তখন এই গ্রেন বাউন্ডারিতে এসে সে একটা কি বলে এটাকে মানে সে কি করবে বুঝবে না, কারণ কি তার মতো অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট সে আর পাচ্ছে না। এই কারণে যত গ্রেন বাউন্ডারি থাকবে সেই গ্রেন বাউন্ডারি গুলা ব্যারিয়ার হিসেবে কাজ করবে ডিসলোকেশন মোশনের জন্য। তো দুইটা ভাবে ব্যারিয়ার মানে দুইটা ভাবে কাজ করবে। এক নাম্বার হচ্ছে যেহেতু দুইটা গ্রেনের ওরিয়েন্টেশন ডিফারেন্ট সেটা তো একটা আছেই, আরেকটা হচ্ছে তোমার অ্যাটমিক ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে দেখবা যে একদম গ্রেন বাউন্ডারিতে ওই যে মানে এমন তো না যে গ্রেন বাউন্ডারি একদম স্ট্রেট থাকবে বা এরকম তো কিছু না, এই জন্য দেখবা যে এখানে এসে অ্যাটমিক একটা ডিসঅর্ডারও থাকবে। লাইক এখানে তিনটা অ্যাটম, এর পাশে প্লেনটাতে একটা অ্যাটম আছে, কারণ কি বাকিটা গ্রেন বাউন্ডারি দিয়ে ছেদ হয়ে চলে গেছে। সো দুইটা কারণ, একটা হচ্ছে অ্যাটমিক ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে দুইটা গ্রেইনের অ্যাটমিক ওরিয়েন্টেশন। দুইটা ডিফারেন্সের কারণে ডিসলোকেশন মোশনটা অনেক বেশি টাফ হয়ে যায়, যাতে করে আমাদের ডিসলোকেশনটা আর ওই বাউন্ডারি ক্রস করে আগাইতে পারে না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? স্যার একটা হচ্ছে মানে গ্রেন বাউন্ডারি আর আরেকটা হচ্ছে ওই যে ওরিয়েন্টেশন। মানে গ্রেন বাউন্ডারির কারণে দুইটা ফ্যাক্ট, একটা হচ্ছে গ্রেন বাউন্ডারি থাকার কারণে দুইটা গ্রেনের মধ্যে ওরিয়েন্টেশনের ডিফারেন্স, আরেকটা হচ্ছে লাস্টের দিকে গ্রেন বাউন্ডারিতে অ্যাটমিক একটা ডিসঅর্ডার থাকবে। কারণ গ্রেন বাউন্ডারি তো আমার কথা মতো চলবে না, গ্রেন বাউন্ডারি হবে ও যেভাবে সেগ্রিগেট করতে থাকবে তখন দেখা যাবে দুইটা অ্যাটম বাদ পড়ে গেছে বা পাশের গ্রেনে চলে গেছে। তাহলে তুমি এই ফিগারটা দেখে বুঝতেছো না যে এখানে তিনটা অ্যাটম আছে, এর পাশের প্লেনে মাত্র একটা অ্যাটম আছে, তাহলে কি এটা একটা ডিসঅর্ডার না? ও কোথায় যাবে? ওর তিনটা অ্যাটম নিয়ে ও আগাইতে থাকলো, এখানে আসার পর ও কই যাবে? ক্লিয়ার এবার? বুঝো নাই? ইয়েস স্যার। তাহলে আমরা মোটামুটি গ্রেন বাউন্ডারির কারণে কিভাবে ডিসলোকেশন মোশনটা হিন্ডার বা কি বলে এটাকে বাধা পায় সেটা আমরা দেখলাম। এখন এখানে গ্রেন বাউন্ডারি সম্পর্কে বলছে যে এখানে আসলে অ্যাটমিক মিসম্যাচ থাকে এই রিজিয়নের মধ্যে, এই রিজিয়নটাকে আমরা গ্রেন বাউন্ডারি বলি। সেগুলো তোমরা পড়ে নিও। এবং ওই যে সেগ্রিগেশন অফ ইম্পিউরিটিস, এই কারণে যেটা হয় অনেক সময় যে যখন ইম্পিউরিটি থাকে একটা মেটেরিয়ালের মধ্যে, তো কিছু ইম্পিউরিটি এমনিই থাকে, প্রোডাকশনের সময় কিছু ইম্পিউরিটি চলে আসে, তো ওই এই ইম্পিউরিটি গুলো আস্তে আস্তে ওই মুভ করতে করতে গ্রেন বাউন্ডারিতে এসে সেগ্রিগেট করে। ঠিক আছে? কারণ ও যখন যে কোনো ফোর্স পায় ও হয়তো ডানে বায়ে উপরে নিচে মুভ করতে থাকে, কিন্তু ওর একটা স্টেবল জায়গা হচ্ছে গ্রেন বাউন্ডারি। কারণ কি? কারণ গ্রেন বাউন্ডারিতে এই অ্যাটমিক ডিসঅর্ডারের কারণে এখানে বিভিন্ন ছোট ছোট কিছু ভয়েড ক্রিয়েট হয়ে যায়। সেই ভয়েড গুলা কোনো টেট্রাহেড্রাল অক্টেটের এই ধরনের কিছু না, ওটা হচ্ছে অ্যাটমিক কিছু মানে কি বলে অ্যাটমিক ডিসঅর্ডারের কারণে কিছু মানে ভয়েড পজিশন ক্রিয়েট হয় ওইখানে, যে হয়তো যে বসে থাকে আর কি। তো এই জন্য দেখা যায় যে ইম্পিউরিটি গুলো নরমালি গ্রেন বাউন্ডারিতে যায়, আর ডিসলোকেশন ক্যান নট ইউজুয়ালি ক্রস দ্য গ্রেন বাউন্ডারি। যেটা বললাম যে আসলে গ্রেন বাউন্ডারি ক্রস করে এত ইজিলি মানে কি বলে ডিসলোকেশন মুভ করতে পারে না। ঠিক আছে? তাহলে আমরা স্যার ডিসলোকেশন তার মানে যত বাড়বে তাহলে স্ট্রেংথ তত বাড়বে। স্ট্রেংথ তত বাড়বে, কারণ কি? কারণ যখন ডিসলোকেশন যত বাড়বে তুমি লোড দিলা, সে মানে ইয়ের কারণে গ্রেন বাউন্ডারির কারণে হোক বা যে কোনো কারণেই হোক সে মুভ করতে পারে না। আর মুভ করতে না পারলে তো প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে না। তাহলে একটা মেটেরিয়াল স্ট্রেংথ মানে স্ট্রং কখন আমরা বলবো? যখন তুমি ওই মেটেরিয়ালকে লোড দিয়ে তার মানে শেপ চেঞ্জ করতে পারতেছো না, দ্যাট ইজ স্ট্রং। ক্লিয়ার? বুঝছো নাকি না? ওকে, এখন দেখো যে গ্রেন বাউন্ডারি সম্পর্কে ডিটেইলসে আমরা যাব না, শুধু দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে হাই অ্যাঙ্গেল বাউন্ডারি গ্রেন বাউন্ডারি, একটা হচ্ছে লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি। হাই অ্যাঙ্গেল আর লো অ্যাঙ্গেল একদম সিম্পল, যখন দুইটা পাশাপাশি গ্রেইনের অ্যাঙ্গেল অফ মিস অ্যালাইনমেন্টের পরিমাণ 15 ডিগ্রি বা তার কম হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি। আর যখন 15 ডিগ্রি থেকে বেশি হয় তখন আমরা বলবো হাই অ্যাঙ্গেল বাউন্ডারি। তুমি এই দুইটা গ্রেনের কথা চিন্তা করো, এই যে এখানে একটা গ্রেন বাউন্ডারি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? কার্সার মনে একটু দেরিতে মুভ করতেছে বা কিছু, যাই হোক এই যে গ্রেন বাউন্ডারিটা, এর পাশাপাশি দুইটা গ্রেনের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টের দিকে যদি তাকাও তাহলে দেখবা যে খুবই কাছাকাছি। ক্লিয়ার? মানে মনে হচ্ছে না যে এটা তো মানে সেমই, কিন্তু কেন তাহলে গ্রেন বাউন্ডারি ক্রিয়েট হয়েছে? কারণ যদিও মনে হচ্ছে সেম, বাট তুমি যদি ওই অ্যাটম বরাবর দুইটা ট্যানজেন্ট টানো বা দুইটা প্যারালাল লাইন টানো, ট্যানজেন্টের কথা বাদ দাও, দুইটা প্যারালাল লাইন টানো, তাইলে দেখবা যে এই যে এই ধরনের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? এটা না বোঝার কিছুই নাই আসলে, এবং সেই অ্যাঙ্গেলটা খুবই কম। কত ডিগ্রি? 10 ডিগ্রি।
সবাই কি বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এবার হাই অ্যাঙ্গেলের কাহিনীটা কি? যখন পাশাপাশি দুইটা গ্রেনের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টের অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি থেকে বেশি, সেটাকে আমরা বলবো হচ্ছে হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি। সো এটা জাস্ট আমরা জাস্ট চিনে রাখলাম যে লো অ্যাঙ্গেল বাউন্ডারি হতে পারে, মানে খুব কাছাকাছি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট মানে ওরিয়েন্টেশন, বাট একটু ডিফারেন্স আছে। আর হাই অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি, একটা একদিক বরাবর অ্যালাইনমেন্ট আর একটা পুরো ডিফারেন্ট অ্যালাইনমেন্ট। সো হাই অ্যাঙ্গেল আর লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি আমরা জানলাম। এখন কোশ্চেন হচ্ছে আমরা গ্রেন বাউন্ডারি যে মানে একটা ম্যাটেরিয়ালের ডিসলোকেশনকে বাধা দিচ্ছে, সেটার কারণে আমাদের যে স্ট্রেংথেনিংটা হচ্ছে এটার আমরা আরেকটু কিছু ডিটেইলসে জানবো একটা ইকুয়েশন দিয়ে। তো ফার্স্ট অফ অল স্মল অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারিটা খুব একটা ইফেক্টিভ না স্ট্রেংথেনিং এর জন্য। কারণ কি? কারণ এটা হচ্ছে তোমার যেহেতু এর অ্যাঙ্গেলটা মানে মিস অ্যালাইনমেন্ট অ্যাঙ্গেলটা কম, তো অনেক সময় যেটা দেখা যায় যে ওই তোমার ডিসলোকেশন মুভ করতে করতে এসে যখন দেখে যে গ্রেন বাউন্ডারি আছে কিন্তু তার অ্যালাইনমেন্টটা খুব কাছাকাছি, ও যেটা করে ওই অ্যালাইনমেন্টে আবার শিফট করে ফেলে। মানে এটা কি বুঝতে পারছো? মানে ও যখন একটা অ্যালাইনমেন্টে আগাচ্ছে, এসে দেখলো যে সামান্য একটু অ্যাঙ্গেল মানে বাঁকা হয়ে আছে আরেকটা গ্রুপ অফ মানে আরেকটা প্লেন অফ অ্যাটম, তো ও যেটা করে যে হ্যাঁ ওই গ্রেন বাউন্ডারি সে করে চলে যাইতে পারে। তো এই জন্য স্ট্রেংথেনিং এর ক্ষেত্রে স্মল অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারিটা খুব একটা এফেক্টিভ না। ক্লিয়ার? আর হাই অ্যাঙ্গেল হইলে তো বুঝেই যাচ্ছে যে এক ইয়ার অ্যারেঞ্জমেন্টে আস্তে আস্তে এসে দেখলো পুরো ডিফারেন্ট ওরিয়েন্টেশন, সো সে কিন্তু তখন সেটাকে ওই ব্রেক করে আর যাইতে পারে না। সো হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারিটা হচ্ছে তোমার মানে কি বলে এটাকে স্ট্রেংথেনিং এর জন্য ভালো। আর সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে স্মল গ্রেন সাইজ। খেয়াল করো, স্মল গ্রেন সাইজ। তাহলে বলো তো যত গ্রেন ছোট ছোট হবে তত গ্রেন বাউন্ডারি পরিমাণ বাড়বে নাকি কমবে? বাড়বে। আর গ্রেন বাড়বে, বাউন্ডারি যত বাড়বে তত আমার ব্যারিয়ার ক্রিয়েট হবে স্লিপের জন্য, মানে ওই ডিসলোকেশন স্লিপ প্লেনের মুভমেন্টের জন্য তত বেশি ব্যারিয়ার আসবে, আর তত বেশি ব্যারিয়ার আসলে আমার স্ট্রেংথেনিংটাও তত বেশি হবে। তাহলে আমি বলতে পারি যে স্ট্রেংথেনিং বাই গ্রেন সাইজ রিডাকশন যেটা, সেটা হচ্ছে যত বেশি আমি গ্রেন সাইজ কমাবো তত আমার গ্রেন বাউন্ডারি বাড়বে, তত ব্যারিয়ার বাড়বে, তত একটা মেটেরিয়াল স্ট্রেংথেনিং তত বেশি হবে। ক্লিয়ার সবাই? আর এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে হল পেচ রিলেশনশিপ। এটা কিছুই না, এটার সম্পর্কে জাস্ট তোমাদের এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা বুঝো যে গ্রেন সাইজের সাথে আমাদের ইল্ড স্ট্রেসের কি সম্পর্ক, যে সিগমা ওয়াই ইকুয়াল টু সিগমা নট প্লাস কে ওয়াই ডিভাইড বাই রুট ওভার ডি। তাহলে বলো তো আমি বাকি সব বাদ দিলাম, সিগমা ওয়াই এর সাথে ডি এর যেই রিলেশনটা সেটা কি ধরনের রিলেশন? ইনভার্স প্রপোর্শনাল টু দি পাওয়ার হাফ। হ্যাঁ সেটাই বললাম। তার মানে যত আমার গ্রেন সাইজ ছোট হবে তত আমার ইল্ড স্ট্রেসটা তত বাড়বে। আর সিগমা নট আর কে ওয়াই এই দুইটা জিনিস হচ্ছে যে সিগমা নট হচ্ছে যে আমরা ম্যাটেরিয়ালের স্টার্টিং এর যে ইল্ড স্ট্রেসটা থাকে সেটা হচ্ছে সিগমা নট, মানে ইনিশিয়াল ইল্ড স্ট্রেস। যত আমি গ্রেন সাইজ ছোট করতে থাকবো তত আমার ইল্ড স্ট্রেসটা বাড়তে থাকবে। সো সিগমা নট হচ্ছে ইনিশিয়াল স্ট্রেস, আর কে ওয়াই হচ্ছে একটা স্ট্রেংথেনিং কোএফিশিয়েন্ট যেটা কিনা এক এক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকম হয়। এটার ভ্যালু আছে, বিভিন্ন ভ্যালু, তো সেখানে আমরা যাচ্ছি না, জাস্ট আমরা ইকুয়েশনটা জেনে রাখলাম। ওকে, এরপর হচ্ছে সলিড সলিউশন স্ট্রেংথেনিং। তো সলিড সলিউশন স্ট্রেংথেনিং হচ্ছে একটা কিন্তু শেষ, গ্রেন সাইজেরটা শেষ। এরপর হচ্ছে সলিড সলিউশন স্ট্রেংথেনিং যেটা হয় যে আমি কি করব, সলিড সলিউশন সম্পর্কে তোমাদের আইডিয়া অলরেডি আছে যে আমরা একটা ম্যাটেরিয়ালসের ভিতরে যখন আমরা অন্য কোনো ফরেন অ্যাটম অ্যাড করব তখন যে সলিউশন ফর্ম করে দ্যাট ইজ সলিড সলিউশন। তো এটা দুইটা ভাবে হতে পারে, একটা হচ্ছে সাবস্টিটিউশনাল, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। তো যেটাই হোক না কেন, সাবস্টিটিউশনাল হোক বা ইন্টারস্টিশিয়াল হোক না, যেটাই হোক না কেন, এই যে এই আমি মানে কি বলে সলিড সলিউশন বানাইলাম, ইমপিউরিটি অ্যাটম বা অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করলাম, এই কারণে যেটা হবে যে আমাদের নরমালি অ্যালয় গুলো স্ট্রঙ্গার হয়, মানে পিওর মেটালের থেকে অ্যালয় গুলো স্ট্রঙ্গার হয়। কারণ হচ্ছে তাদের মধ্যে একটা ল্যাটিস স্ট্রেন ক্রিয়েট হয়, এই কারণে যেটা হয় যে ম্যাটেরিয়ালটা অনেক বেশি স্ট্রঙ্গার হয়। তুমি এভাবে চিন্তা করো, একটু আগে যে আমরা দেখে আসছি, গত ক্লাসে মনে দেখাইছিলাম যে একটা মেটাল যখন আমি এই ধরনের একটা সাবস্টিটিউশনাল মেটাল হইলো, ইমপিউরিটি অ্যাটম অ্যাড করলাম, তখন দেখো যে এই সাবস্টিটিউশনের কারণে হয় টেনসাইল জোন ক্রিয়েট হবে নাহলে কম্প্রেসিভ জোন ক্রিয়েট হবে। তাহলে বলো তো টেনসাইল জোন ক্রিয়েট হওয়া বা কম্প্রেসিভ জোন ক্রিয়েট হওয়া এটা অনেকটা ইকুইভ্যালেন্ট টু ডিসলোকেশন না? ওইটা হচ্ছে 2D, এটা হচ্ছে মানে ওইটা হচ্ছে 1D আর এটা হচ্ছে 0D, বা একটা হচ্ছে লাইন আর একটা হচ্ছে পয়েন্ট। বাট যেটাই বলো না কেন, যে এই যে ইমপিউরিটি অ্যাটম অ্যাড করলাম এই কারণে কি আমাদের একটা ল্যাটিস স্ট্রেন ক্রিয়েট হচ্ছে না? ল্যাটিস স্ট্রেন মানে হচ্ছে কি, যে আমরা ল্যাটিসটা নরমাল নাই, ওর ভিতরে একটা স্ট্রেস জেনারেট হইছে। ক্লিয়ার সবাই?
ইয়েস স্যার। এটা তো বুঝছি। এই যে ল্যাটিস স্ট্রেন ক্রিয়েট হলো, এই ল্যাটিস স্ট্রেনটা ইটসেলফ এই তোমার ডিসলোকেশন মোশনকে বাধা দিবে, কারণ ডিসলোকেশন মোশন তো নিজেও একটা ল্যাটিস স্ট্রেন। তো ওই ল্যাটিস স্ট্রেন যখন মুভ করতে যেয়ে দেখলো যে ওইখানে একটা বিশাল অ্যাটম আছে, ফরেন অ্যাটম, নর্মাল প্যারেন্ট অ্যাটমের থেকেও বড় সাইজ, দেখা যাবে যে কম্প্রেসিভ জোন ক্রিয়েট হয়ে আছে অলরেডি। তাহলে ও যে আগাবে, আগায় আস্তে আস্তে দেখলো যে অলরেডি ওইখানে কম্প্রেসিভ জোন আছে। তাহলে একটা কম্প্রেসিভ জোন এসে আরেকটা কম্প্রেসিভ জোন দেখলে তো নিশ্চয়ই আর আগাইতে পারবে না, তাই না? তো এইভাবে করে আমাদের কিন্তু মানে স্ট্রেনথেনিংটা হয়। এবং এই কারণে যে কোনো অ্যালয়, নরমালি অ্যালয়িং এর উদ্দেশ্য হচ্ছে পিওর মেটালের থেকে স্ট্রেনথেনিংটা বাড়ানো। আমরা যে কোনো অ্যালয় বলতে বুঝবো যে তার প্রপার্টিটা পিওর মেটালের থেকে অবশ্যই বেটার। মানে কোন দিক থেকে হয়তো একটু কমতে পারে, বাট স্ট্রেনথেনিং আমরা যদি মেইন পারপাস থাকে তাহলে অবশ্যই অ্যালয়ের স্ট্রেনথেনিং মানে স্ট্রেনথটা পিওর মেটালের থেকে অনেক বেশি ভালো হবে। এই কারণে আমরা অ্যালয়িংটা করে থাকি, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে এই যে এটা যে অলরেডি ডিসলোকেশন মানে কম্প্রেশন। এখন ছোট অ্যাটম হলে টেনশন, এটা মোটামুটি ভালো, কিন্তু বড় অ্যাটম যদি হয় তাহলে কম্প্রেশন। তো এটা যখন যে দেখবে যে অলরেডি লোকালাইজ একটা স্টেজ আছে, তাহলে কিন্তু আমাদের আর আগাইতে পারবে না। সো এটা আমরা মোটামুটি বুঝি। এখন তাহলে এটা তো আমরা বুঝলাম, কিন্তু এর মধ্যে আবার একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি? যখন আমরা একটা কি বলে এটাকে, যে একটা অ্যাটম আমাদের ক্রিস্টালের ভিতরে ঢুকছে, খেয়াল করো সেই ক্রিস্টালটার মানে অ্যাটমটার সাইজ যদি মোটামুটি একটু ছোট হয়, খেয়াল করো সেই ছোট অ্যাটমগুলা চেষ্টা করে যে এমন একটা জায়গায় যেতে। ছোট অ্যাটম মানে কি? ছোট অ্যাটম মানে হচ্ছে টেনসাইল জোন ক্রিয়েট করবে। তার মানে ও চেষ্টা করবে এমন একটা পজিশনে যে বসতে যেখানে আগের থেকে কম্প্রেসিভ জোন আছে। তাহলে জিনিসটা বুঝতে পারছো? আবার বলতেছি, আমি এমন একটা জিনিস অ্যাড করলাম যেই জিনিসটা হচ্ছে ছোট সাইজ, তার মানে সে টেনসাইল জোন ক্রিয়েট করবে। এখন সেই টেনসাইল জোন ক্রিয়েট করার কারণে ও এমন একটা জায়গায় যে বসবে যেখানে আগে থেকে কম্প্রেসিভ জোনে আছে, যাতে করে কিছুটা এই মানে ল্যাটিস স্ট্রেন আমার কমে যায়। তো এই কারণে ছোট অ্যাটম অ্যাড করলে দেখা যায় যে ওই যে ডিসলোকেশন ছিল না একটা এক্সট্রা হাফ টন অ্যাটম, তার অ্যাডজাসেন্ট যেই প্লেন বরাবর সেখানে বসলে তার কিছুটা হইলেও স্ট্রেনটা কমে যায়। পার্শিয়াল ক্যান্সেলেশন অফ মানে কি বলে ল্যাটিস স্ট্রেন হয়। তাহলে এইটা যদি বুঝো তাহলে এর উল্টাটাও বুঝবা, যে যদি বড় অ্যাটম হয় তাহলে ও তো এমনি কম্প্রেসিভ জোন ক্রিয়েট করে। এজন্য ও চায় এমন একটা জায়গায় যেয়ে বসতে যেখানে আগে থেকে কিছুটা রিল্যাক্স, মানে টেনসাইল জোন ক্রিয়েট করা। রিল্যাক্স বলতে বুঝাচ্ছি যে টেনসাইল জোন আছে ওইখানে যে আমি কম্প্রেসিভ জোন পাঠাইলাম, এতে করে কিছুটা ক্যান্সেলেশন হচ্ছে। এটা কি বুঝতে পারছো এই দুইটা? মানে যখন ছোট অ্যাটম অ্যাড করব তখন সে ডিসলোকেশনের কম্প্রেসিভ জোনে যেয়ে বসবে, আর যখন বড় অ্যাটম অ্যাড করব তখন ডিসলোকেশনের টেনসাইল জোনে যেয়ে বসবে, যাতে করে তার ল্যাটিস স্ট্রেন কিছুটা হলেও কমে। ক্লিয়ার? তো এটা কি মানে নতুন করে ডিসলোকেশন আর হবে না, পুরনো ডিসলোকেশনই সে যাবে এরকম? এটা হচ্ছে যে একটা তো তুমি দেখলা যে ইমপিউরিটি অ্যাটম যত থাকবে তত ডিসলোকেশন মোশনটা ডিফিকাল্ট, এটা তো তোমরা, এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে যখন আমরা ইমপিউরিটি অ্যাটম অ্যাড করি তখন সে কোথায় যেয়ে বসে, মানে কোথায় যেয়ে বসলে আমার ম্যাটেরিয়ালের জন্য নরমালি বেটার। সো এই কথাটা বলা হয়েছে যে আমরা স্ট্রেনথেনিংটা হয় সেটা তো এক জিনিস, বাট এভাবে যেয়ে বসে যাতে করে আর এটা বসলে কি সুবিধা হচ্ছে বলতো, কিছুটা আমার ল্যাটিস স্ট্রেন কমে যাচ্ছে। তো ল্যাটিস স্ট্রেন কমলে কিন্তু আমার স্ট্রেনথেনিং দিচ্ছে না খুব একটা, কিন্তু ডিসলোকেশনের মোশনটাকে কিন্তু আটকায় দিল। কারণ ডিসলোকেশনে আমার মুভ করার দরকার নাই, ও কিছুটা রিল্যাক্স হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো? তার মানে দুইটা ভাবে কিন্তু ও মোশন আটকায় দিছে। কিভাবে? একটা হচ্ছে অন্য কোনো জায়গায় থাকলে ডিসলোকেশন মোশনকে আটকায় দিচ্ছে কিভাবে, কম্প্রেসিভ আগাইতে দিচ্ছে না। আর যদি আগে থেকে ক্রিয়েট হওয়া ডিসলোকেশন থাকে তাহলে যেটা হবে যে আমি ইমপিউরিটি অ্যাটম অ্যাড করলে সে এমন একটা জায়গায় যেয়ে বসতেছে যাতে করে ডিসলোকেশনটাকে আর আগাইতে দিচ্ছে না, কারণ কি তার ল্যাটিস স্ট্রেন কমাই ফেলছে। এবার বুঝছো? মানে দুই ভাবেই সে ডিসলোকেশন মোশনকে বাধা দিচ্ছে। ক্লিয়ার? বুঝো নাই? ওকে, মানে সোজা কথা হচ্ছে এই কাহিনীটা ফলে আমার আগে যেই ফোর্স দিলেই ডিসলোকেশনটা পাশের ইয়েতে অ্যাটমে শিফট হইতো, এখন আর একটু বেশি ফোর্স দেওয়া লাগবে, কারণ ল্যাটিস স্ট্রেন কমাই দিছি। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্ট্রেনথেনিংটা হয় কিন্তু আর কি আমরা স্টেবল করার জন্য জাস্ট এই প্রসেসটা করি। স্টেবল করার জন্য করি না, কিন্তু এটা কিন্তু অটোমেটিক প্রসেস। এইটাও একটা স্ট্রেনথেনিং জিনিসটা, মানে আমি এই কথাটা লাস্টে বললাম যে এটাও একটা স্ট্রেনথেনিং। এটা হচ্ছে কি, এটা ও এভাবে যে বসার কারণে এই যে ডিসলোকেশন রয়ে গেল সেইটার মুভ করতে আরো বেশি ফোর্স দেওয়া লাগবে। কারণ আগে মানে
আগে যেমন জিনিসটা মেটাস্টেবল ছিল, সামান্য একটু ফোর্স দিলে এই ডিসলোকেশন দৌড় দেওয়া শুরু করলো, কারণ সে চাচ্ছে যে আমি এখানে থাকতে চাই না, আমি চাই যে সাইডে যে প্লাস্টিক ডিফ্লেকশন করব। কিন্তু এখন ওরে আটকায় দিছি আমি, মানে বুঝতে পারছো আটকায় দিছি কিভাবে, মানে ওরে চারপাশ দিয়ে কিছুটা দিয়ে আটকানো হয়েছে। এখন যদি আমি ওকে সরাইতে চাই তাহলে কি আমার একটু বেশি ফোর্স লাগবে না? Yes, sir. ক্লিয়ার? বুঝছো? Yes, মানে sir. দুইটা ভাবেই, একটা তো আছে যে এখানে মানে অন্য জায়গায় বসলে তো আটকায় দেয়, সেটা তো বুঝলা, আরেকটা হচ্ছে ভিতরে যে বসলেও আসলে ওরা আর মানে আগাতে দেয় না। তবে হ্যাঁ, এমন তো না যে আগাতে দেয় না, এখন আরো বেশি ফোর্স লাগবে, তাতে করে স্ট্রেন্থেনিংটা হয় আর কি। তো এটা মোটামুটি বুঝলাম। তাহলে আমরা কি বলে এটাকে ডিসলোকেশনের মানে গ্রেন সাইজ রিডাকশনটা পড়লাম, আর একটা হচ্ছে সলিড সলিউশন গেল, আর লাস্টের যেটা সেটা হচ্ছে স্ট্রেন হার্ডেনিং। এটা হচ্ছে যে একটু আগে এই কথাটা বলতেছিলাম যে যখন আমি একটা ম্যাটেরিয়ালের কোল্ড ওয়ার্কিং করব। হোয়াট ইজ কোল্ড ওয়ার্কিং? কোল্ড ওয়ার্কিং মানে হচ্ছে যে মেল্টিং এর আগে, মানে কোল্ড বলতে আবার ঠান্ডা টেম্পারেচার না, রিসাইকেল আর হবে না আর কি হ্যাঁ বুঝি নাই স্যার, মানে কি যে বললাম বুঝি। টেম্পারেচারে মানে নিচে হলো মেল্টিং টেম্পারেচারের নিচে মানে রিসাইকেল সম্ভব না, সেটাকে কোল্ড ওয়ার্কিং বলে না? সাইকেল সম্ভব না, হ্যাঁ এজ এ সেন্স তোমারটাও রাইট। মানে মেন কথা হচ্ছে কোল্ড, আর এটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে, এটা হচ্ছে এক্স্যাক্টলি সংজ্ঞাটা। বাট তোমাদের আবার রিক্রিস্টালাইজেশন পড়াইতে গেলে আবার আরেকটু কাহিনীতে চলে যাব, ওখানে যাইতে যাচ্ছি না। সোজা কথা হচ্ছে যেই টেম্পারেচারে তার ভিতরের ফেজের কোনো চেঞ্জ হয় না, তুমি ওই টেম্পারেচারে লোড দিচ্ছ, শুধু তার অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হচ্ছে বা ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে বা প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে, কিন্তু কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। কিন্তু তুমি যদি টেম্পারেচার বাড়াইতা, তাহলে বাড়াইলে দেখা যেত সে মানে আয়রনের ক্ষেত্রে দেখা যাবে অস্টেনাইট মানে কি বলে ফেরাইট থেকে তোমার অস্টেনাইটে চলে গেল বা কিছু, ওগুলা আরো ডিটেলস এর জিনিস, বুঝছো, ওগুলো আরো ডেপথের জিনিস। মেন কথা হচ্ছে কোল্ড ওয়ার্কিংটা হচ্ছে যেই টেম্পারেচারটা আমার নরমালি, সেই টেম্পারেচারে যে কোনো মানে কি বলে যে কোনো ফর্মিং অপারেশন করলে তার ভিতরের ফেজের কোনো চেঞ্জ হয় না, দ্যাট ইজ কোল্ড ওয়ার্কিং। তো নরমালি আমরা রুম টেম্পারেচারকেও কোল্ড ওয়ার্কিং বলে থাকি। মেন কথা হচ্ছে কোল্ড ওয়ার্কিং করা হয় হচ্ছে যেমন ধরো রোলিং করা। রোলিং মানে কি, ধরো তুমি একটা ম্যাটেরিয়ালকে রোল করে লম্বা করতেছো, বা এক্সট্রুশন বা ড্রয়িং, এগুলো আমরা পড়ে আসছি। তো যেটাই করো না কেন, এই যে কোল্ড ওয়ার্কিং করতেছো, এই কোল্ড ওয়ার্কিং করার কারণে একটা ম্যাটেরিয়ালের মধ্যে স্ট্রেন্থ ডেভেলপ করে। এবার কোশ্চেন হচ্ছে কিভাবে করে, এটা আমরা দেখবো। এবার আসো কিভাবে করে, যে একটা ম্যাটেরিয়ালকে যখন তুমি কি করলা, যে ফোর্স দিয়ে কোল্ড ওয়ার্কিং করলা, ফোর্স দিয়ে কোল্ড ওয়ার্কিং বলতে লম্বা করলা, জিনিসটা বুঝছো। একটা ম্যাটেরিয়াল মোটা ছিল, মানে ক্রস মানে একটা রডের কথা চিন্তা করো, একটা রড অনেক মোটা রড ছিল, তুমি টেনে তাকে একটু চিকুন করলা, খেয়াল করো। এই যে কমার মানে এই যে কোল্ড ওয়ার্কিং করলা, এই কারণে ওর মধ্যে একটা স্ট্রেন্থ ডেভেলপ করছে। কিভাবে, এবার আসো। এখন এই যে পরবর্তী যে রডটা তুমি পাইলা একবার রোলিং এর পরে, এখন এইটাকে যদি রোলিং করে সেম পরিমাণ ক্রস সেকশনাল এরিয়া কমাইতে চাও, তাহলে আরো বেশি ফোর্স দিতে হবে। এই জিনিসটা ধরতে পারছো? এটার ব্যাখ্যা কিন্তু একটু আগে আগে তোমাদের দিয়ে আসছি আমি। মানে যত ডিফর্মেশন করাইতে থাকবা, তত আমার মানে কি বলে মানে তত বেশি লোড দিয়ে ওর আবার ডিফর্মেশন করাইতে হবে। এই জিনিসটার নামই হচ্ছে গ্রেন মানে কি বলে স্ট্রেন হার্ডেনিং। যে যত আমি স্ট্রেন করাবো তত আমার হার্ডেন হবে ম্যাটেরিয়ালটা, যত স্ট্রেন করাবো তত হার্ডেন হবে। ক্লিয়ার নাকি না? এটা কি স্যার, যে ডিসলোকেশনের পরিমাণ বাড়ার কারণে হচ্ছে? ডিসলোকেশনের পরিমাণের কারণে তো অবশ্যই হচ্ছে, বাট এটাকে স্পেশালি বলা হচ্ছে কারণ এটা কোল্ড ওয়ার্কিং অপারেশন। এটা কোল্ড ওয়ার্কিং করেই আমি হার্ডেনিংটা করতেছি। ডিসলোকেশন মোশন কিন্তু মানে একদম কোল্ড ওয়ার্কিং এর সাথে রিলেটেড না। তুমি লোড দিলা তাতেও ডিসলোকেশন মুভ করতে পারে, সেটা কিন্তু এক জিনিস। বাট কোল্ড ওয়ার্কিংটা হচ্ছে মানে স্ট্রেন হার্ডেনিংটা হচ্ছে যে তোমার অবশ্যই তাকে কোল্ড ওয়ার্কিং করতে হবে, মানে সোজা কথা তার ডিফর্মেশন করাইতে হবে। এর পরবর্তী স্টেপে গেলে দেখা যাবে যে তার আরো স্ট্রেন্থ বেড়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। এই চারটা তো সম্পর্কে আমরা অলরেডি জানি যে কমন কোল্ড ওয়ার্কিং অপারেশন। আমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবা, বা আরেকটু পরে আরো আসতে তখন বুঝতে পারবা যে নরমালি রোলিং এর আগে আমাদের স্ট্রাকচার মানে একটা মানে স্টিলের স্ট্রাকচার থাকে এরকম, কিন্তু রোলিং এর পরে এই ধরনের হয়ে যায়। কারণ কি জানো? কারণ এটা যত রোল করতে থাকবো তার মানে ডিরেকশনাল একটা চেঞ্জ চলে আসে। ঠিক আছে, এটা ছিল আইসোট্রপিক ম্যাটেরিয়াল, বাট এটা অ্যানাইসোট্রপিক হয়ে যায়। অ্যানাইসোট্রপিক মানে বুঝাইতে চাচ্ছি যে এক ডিরেকশন বরাবর তার প্রপার্টিগুলো অ্যালাইন হয়ে যায়। এবং এটার থেকে আরেকটা ভালো ফিগার পাবো হচ্ছে এটা, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা যে তুমি একটা ম্যাটেরিয়ালকে লোড দিচ্ছ, খেয়াল করো ভালো মতো বুঝো আমার কথাগুলো, আমার কথা শুনো বুঝতে পারবা। একটা ম্যাটেরিয়ালকে লোড দিয়ে 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 এই ইল পয়েন্ট পার করার পরে তুমি একটা কি করলা, প্লাস্টিক ডিফর্মেশন হইলো। এরপরে তুমি কি করলা, লোডটা ছেড়ে দিলা। লোড ছেড়ে দিলে ও কিছুটা রিভার্স ব্যাক করে, এটা আমরা জানি যে দ্যাট ইজ ইলাস্টিক স্ট্রেন, মানে এটা হচ্ছে ওর ইলাস্টিক পোর্শন। এখন এইখান থেকে যদি আবার লোড দেওয়া শুরু করো, তাহলে ওর ওই জোনটা হয়ে যাবে ইল জোন। ওর আগ পর্যন্ত ও আর কিন্তু কোনো প্লাস্টিক ডিফর্মেশন হবে না।
এই ঘটনাটাই ঘটেছে স্ট্রেন হার্ডেনিং এ। মানে সোজা কথা হচ্ছে তুমি লোড দিয়ে দিয়ে একটা ম্যাটেরিয়ালকে ডিফর্ম করলা, করে লোড ছেড়ে দিলা, খেয়াল করো। এখন ও একটু রিভার্স ব্যাক করে দেন ও একটা স্টার্ট পজিশন আসবে। এখন এই ম্যাটেরিয়ালটাকে এখন আবার লোড দেওয়া শুরু করলে আগে যেই লোডে তুমি ছেড়ে আসছো সেই লোড পর্যন্ত উঠানোর পরে তার ইল্ড পয়েন্টটা ক্রস করবে। ক্লিয়ার নাকি? সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি নাকি না? Yes, sir. বলতে হবে তো। স্যার জি একটু স্যার। মানে ইয়ে আছে। হ্যাঁ বলো বলো, ক্লিয়ারলি বলো, আমি বুঝি নাই তোমার কথা। মানে সেটা কনফিউশন আছে, মানে পুরোটা বুঝতে পারিনি স্যার। মানে কনফিউশন আছে। আচ্ছা সেটা আবারও বলতেছি, শুনো, শুনলে নিজেরা একটু মাথা খাটাও, আমার মনে হয় বুঝতে পারবা। মানে যেটা বললাম যে একটা মেটেরিয়ালকে তুমি লোড দিলা, লোড দিলে ইল্ড পয়েন্ট পার হওয়ার পরে তার প্লাস্টিক ডিফর্মেশন শুরু হচ্ছে, এটা আমরা জানি সবাই। প্লাস্টিক ডিফর্মেশন হয়ে অল্প একটু হইলো, মানে তুমি একটা রডকে সামান্য একটু ডিফর্ম করলা, তারপরে লোড ছেড়ে দিলে রড কিন্তু আর আগের মতো আগের পজিশনে ফিরে যায় না, তবে কিছুটা রিভার্স ব্যাক করে, সেটা খুবই কম। তো সেটা তুমি খালি চোখেও দেখবা না আসলে, মানে এতটা কম। আচ্ছা যাই হোক, এখন এই রডটাকে আবার ডিফর্ম করা শুরু করলা। এখন আগে যেই পরিমাণ ফোর্স দিয়ে তুমি ছেড়ে দিছো, এখন সেই পরিমাণ ফোর্স দেওয়ার পরে তার ডিফর্মেশন শুরু হবে না? এটা তো একদম সিম্পল লজিক। ও প্রাক পর্যন্ত সে তো ডিফর্ম হওয়াই, এখন তুমি যে লোড দিয়ে ডিফর্মেশন করবা, তাহলে আগে যেই খানে ছেড়ে আসছিলা সে তার থেকে বেশি লোড দিলে এখন ডিফর্মেশন শুরু হবে না? এবার বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। এইটা যে বেশি লোড লাগতেছে, আগে যেই লোডে ডিফর্মেশনটা শুরু হয়ে গেছিল এখন আরো বেশি লোডে ডিফর্মেশন শুরু হচ্ছে, তাহলে এইটার নামই তো স্ট্রেনথেনিং। একটা ম্যাটেরিয়াল স্ট্রেন বা স্ট্রং কখন বলবো? যখন ম্যাটেরিয়ালের প্লাস্টিক ডিফর্মেশন হওয়া টাফ, মানে আমি লোড দিচ্ছি কিন্তু তার কোনো চেঞ্জ হচ্ছে না, সেটাই তো আমাদের একটা ম্যাটেরিয়ালকে বলবো স্ট্রং। তাহলে এই ঘটনাটার কারণে তার মানে আমি কি বলতে পারি না যে একটা ম্যাটেরিয়ালটা স্ট্রঙ্গার হয়ে যায় যত বেশি প্লাস্টিক ডিফর্মেশন করব? মানে এটা হচ্ছে সাইকেল ওয়াইজ প্লাস্টিক ডিফর্মেশন, মানে করব তারপরে লোড ছেড়ে দিব, আবার প্লাস্টিক ডিফর্মেশন করব, লোড ছেড়ে দিব, এই কন্টিনিউয়াস যখন কোল্ড ওয়ার্কিং চলবে তখন একটা ম্যাটেরিয়ালের, দেখো জিনিসটা বুঝো, এই যে গ্র্যাজুয়াল চেঞ্জটা খেয়াল করো। ফার্স্টে ছিল এই ধরনের কার্ভ, আস্তে আস্তে যেতে যেতে বারবার কোল্ড ওয়ার্কিং করতে করতে কার্ভ হয়ে গেছে ন্যারো, কিন্তু তার স্ট্রেন কোথায় চলে গেছে দেখছো? তার ইল্ড স্ট্রেন কোথায় চলে গেছে দেখছো? যে রেড পয়েন্ট গুলা কি খেয়াল করছো? ইয়েস স্যার, বেড়ে গেছে। বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? ক্লিয়ার? এবার ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে স্ট্রেন হার্ডেনিং বুঝলা, এবং ওই যে একটু আগে একটা কথা বলতেছিলা যে স্ট্রেন হার্ডেনিং এর একটা রিজন হচ্ছে ডিসলোকেশন ডেনসিটি বেড়ে যাওয়া। কারণ যত বেশি প্লাস্টিক ডিফর্মেশন হইতে থাকবে তত ডিসলোকেশন ডেনসিটি বাড়তে থাকবে, আর ডিসলোকেশন ডেনসিটি বাড়তে থাকলে আমাদের ওই বারবার মানে কি বলে আরো বেশি স্ট্রঙ্গার হবে একটা ম্যাটেরিয়াল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি এটা গেল। এরপরে দেখো যে ইমপারফেকশন অফ সলিড, মানে কি বলে ওটাকে এজ ডিসলোকেশন সম্পর্কে আমরা ডিটেইলস জানলাম। এখন স্ক্রু ডিসলোকেশন, এটা সম্পর্কে আমরা ডিটেইলস জানবো না, কারণ স্ক্রু ডিসলোকেশনটা অত বেশি মানে তোমরা জানবা ডিটেইলস আসলে এখন না, ক্রিস্টাল ডিফেক্টস যখন কোর্স পড়বা তখন পড়বা। এখানে স্ক্রু ডিসলোকেশনের ঘটনাটা ঘটেছে এই ধরনের, যে একটা ম্যাটেরিয়ালের এই ধরনের মানে সাইড ওয়ে থেকে যখন আমাদের একটা প্লেন সরে যায় তখন সেটাকে বলি স্ক্রু ডিসলোকেশন। এই যে বিভিন্ন ফিগার থেকে বোঝা যাওয়ার কথা, বাট এটাতে আমরা ডিরেক্ট যাব না। আর স্ক্রু ডিসলোকেশনটা হয় মেইনলি শিয়ার ডিফর্মেশনের মাধ্যমে। তোমরা শিয়ার ফোর্স মানে বুঝো যে দুই দিক থেকে ফোর্স দেওয়া লাগে, এই যে এখানে দেখা যাচ্ছে দুই দিক থেকে ফোর্স দেওয়ার কারণে এখানে একটা শিয়ার ফোর্স ক্রিয়েট হয়, যেই শিয়ার ফোর্সের কারণে আমাদের এই ডিসলোকেশন স্ক্রু ডিসলোকেশনটা ক্রিয়েট হয়। সো এটার ডিটেইলসে আমি আর গেলাম না। আর লাস্ট টপিক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে ইন্টারফেশিয়াল ডিফেক্ট, মানে হচ্ছে 3 ডাইমেনশনাল ডিফেক্ট যেটাকে বলে। ঠিক আছে, সেটা হচ্ছে সরি 3 ডাইমেনশনাল নাকি 2 ডাইমেনশনাল? এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল না। অলরেডি আমরা 1 ডাইমেনশনাল পড়লাম, আর এখন পড়বো 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল ডিফেক্টের মধ্যে এক নাম্বার ডিফেক্ট হচ্ছে গ্রেন বাউন্ডারি। দেখো জিনিসটা কিন্তু অড, মানে আমাদের গ্রেন বাউন্ডারি এটাকেও আমরা ডিফেক্ট বলতেছি, কারণ আসলে এটা একটা ডিফেক্ট। কারণ যদি এমন হইতো যে গ্রেন বাউন্ডারি বলে কিছু নাই, একদম সব সেম অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট সবার, তাহলে কিন্তু সেটা পারফেক্ট ক্রিস্টাল হইতো। আর আমরা এটাও পড়ে আসছি যে মানে এই মানে এখন পর্যন্ত একদম 100% পারফেক্ট ক্রিস্টাল বানানো পসিবল হয় নাই। তো এটা তো আমরা জানি। তো যাই হোক, গ্রেন বাউন্ডারি ইটসেলফ একটা সারফেস ডিফেক্ট, আরেকটা আছে টুইন বাউন্ডারি, একটা হচ্ছে স্ট্যাকিং ফল্ট। তো এই তিনটার হালকা হালকা অল্প অল্প করে আমরা একটু দেখবো। ফার্স্টে গ্রেন বাউন্ডারির এই স্লাইডটা অলরেডি আগেই পড়ে আসছি যে গ্রেন বাউন্ডারি জিনিসটা কি, আর গ্রেন বাউন্ডারিতে কে কিভাবে থাকে, মানে অ্যাটম ইম্পিউরিটি গুলো সেগ্রিগেট করে, ডিসলোকেশন মানে কি বলে এটাকে ক্রস করতে পারে না, এটা আমরা অলরেডি পড়ে আসছি।
আর এই স্লাইডটা আমরা আগে দেখে আসছি যে অ্যাঙ্গেল অফ মিসঅ্যালাইনমেন্ট, এটা আমরা জানি। শুধুমাত্র টুইন বাউন্ডারি নতুন। টুইন বাউন্ডারিটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ গ্রেন বাউন্ডারি, যেখানে কিনা একটা মিরর লাইক সিমেট্রি থাকে। মিরর লাইক সিমেট্রি বা মিরর ল্যাটিস সিমেট্রি বলে, যেটাই হোক না কেন, এই ধরনের যে গ্রেন বাউন্ডারি হচ্ছে এইটা, আর এর অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা এই ধরনের মিরর লাইক। তোমরা দেখে বুঝতে পারতেছো এটা একটা মিররের মতো কাজ করতেছে, ঠিক আছে? তো এই ধরনের মিরর লাইক যদি আমরা পজিশন এতগুলো থাকে, এটাকে আমরা বলি টুইন বাউন্ডারি, যে ওই গ্রেন বাউন্ডারিটা একটা মিররের মতো কাজ করতেছে। সো এটা হইতে পারে অনেক সময় যে একটা স্পেশাল টাইপ অফ গ্রেন বাউন্ডারি ক্রিয়েট হতে পারে। সো এটা গেল। আরেকটা হচ্ছে স্ট্যাকিং ফল্ট। স্ট্যাকিং ফল্টটা হচ্ছে যে যদি তুমি একটা অ্যারেঞ্জমেন্ট বা একটা একটা স্ট্যাকিং পজিশন ছিল, সে এবিসি 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 আমরা জানি, তো এর উপরে বা নিচে কোনো একটা প্লেন অ্যাটমে কোনো একটা জায়গায় দেখা গেল যে সি অ্যাটমটা নাই, বা দুইটা প্লেনের মধ্যে সি অ্যাটমটা মানে সি অ্যাটমটা মিসিং, এটাকে বলে স্ট্যাকিং ফল্ট। যে এবিসি এবিসি আমাদের স্ট্যাকিং ছিল, হঠাৎ উপরের প্লেনে যায় দেখলাম এবি এবি প্যাকিং হয়ে গেছে। সো এবি এবি প্যাকিং তো আবার আরেকটা স্পেশাল টাইপ অফ প্যাকিং। সো এই যে যে ডিফারেন্ট, এইটার কারণে আমরা বলি এটাকে স্ট্যাকিং ফল্ট, এবং এটা থিন রিজিয়ন অফ হেক্সাগোনাল ক্লোজ প্যাক টাইপ অফ মানে প্যাকিং হয়ে যায়। মানে আমরা জানি যে এবি প্যাকিংটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক, তার মানে এফসিসি প্যাকিংটা ছিল এবিসি এবিসি এবিসি, এর উপরের প্লেনে কোন একটা প্লেন বরাবর আমরা দেখতে পাচ্ছি সেখানে এইচসিপি প্যাকিং হয়ে গেছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যাকিং ফল্ট। এগুলোর আর ডিটেইলসে আর তেমন কিছু নাই। আর লাস্টের এটা হচ্ছে ভলিউম ডিফেক্ট, মানে 3 ডাইমেনশনাল ডিফেক্ট, যেটাতে দুইটা আছে, একটা হচ্ছে পোর বা পোরোসিটি, আর একটা হচ্ছে ক্র্যাক। পোরোসিটিটা তো বুঝোই যে ফাঁকা, মানে সোজা কথা ভয়েড, মানে 3 ডাইমেনশনাল ভয়েড। আরেকটা হচ্ছে ক্র্যাক। ক্র্যাক তো হইতে পারে যে কোনো ভাবেই, যে কোনো মেকানিক্যাল মানে মেকানিক্যাল মানে ক্র্যাকের কারণে মানে আমাদের মেকানিক্যাল প্রপার্টিতে কিন্তু একটা মানে কি বলে কমে যায়। লাইক তুমি ধরো একটা ক্র্যাক ভিতরে যদি ফর্ম করে, তুমি টেনসাইল লোড দিলা, সেই ক্র্যাকটা ইজিলি প্রপাগেট করে আমরা মেটেরিয়ালটাকে মানে মেটেরিয়ালটাকে ফেল করে দিব। তো সেক্ষেত্রে কিন্তু ক্র্যাক কিন্তু ডেঞ্জারাস। আর পোরো তো অবশ্যই ডেঞ্জারাস, কারণ পোরোসিটি থাকলে আমাদের এই মানে কি বলে এটাকে হোমোজেনাস প্রপার্টিটা কিন্তু পাওয়া যায় না। সো এটা মোটামুটি। আর লাস্ট স্লাইড এই ইয়ার, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্রিস্টাল এন্ড গ্রেইন। এটা এই এর লাস্ট স্লাইড। সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি পয়েন্ট ডিফেক্ট শিখলাম, ওয়ান ডাইমেনশনাল বা লাইন ডিফেক্ট শিখলাম, টু ডাইমেনশনাল বা সারফেস ডিফেক্ট দেখলাম, আর লাস্টে হচ্ছে 3 ডাইমেনশনালও কিছু ডিফেক্ট দেখলাম। আর এখন আমরা দেখবো যে ক্রিস্টাল এবং গ্রেইনের ডিফারেন্সটা কি। এটা আমাদের লাস্ট স্লাইড। ক্রিস্টালটা হচ্ছে যে আমরা জানি যে ক্রিস্টাল মানে হচ্ছে যে একটা ল্যাটিসে যে লং রেঞ্জ অর্ডারটা, মানে লং রেঞ্জ অর্ডারটা বলতে বুঝাচ্ছি যে একটা ক্রিস্টালের মধ্যে একটা ইউনিট সেল যদি চিন্তা করো, সেই ইউনিট সেলের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা ক্রিস্টালের সবার মধ্যে সেম অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? মানে একটা স্পেসিফিক পজিশনে অ্যাটমগুলো বসতেছে ওই ল্যাটিসের মধ্যে, ইউনিট ল্যাটিসের মধ্যে, এবং এই ইউনিট ল্যাটিসটাই বারবার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ক্রিস্টাল ফর্ম করে। তাহলে গ্রেন কি? গ্রেন হচ্ছে কয়েকটা ক্রিস্টাল মিলে একটা গ্রেন ফর্ম করে, যেখানে কিনা তাদের ডিরেকশনটা এক। তাহলে দুইটা গ্রেনের ডিফারেন্সটা কি? দুইটা গ্রেন মানে হচ্ছে পাশাপাশি দুইটা গ্রেন, সবকিছু সেম, তাদের ক্রিস্টাল স্ট্রাকচার সেম, তাদের ইউনিট সেল সেম, তাদের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট সেম, শুধু ডিফারেন্স হচ্ছে তাদের অ্যাটমিক ডিরেকশন বা ওরিয়েন্টেশন। মানে একটা সোজা ভাবে একটা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট যে যে গ্রেন বাউন্ডারি পার হওয়ার পরে অ্যাঙ্গেলে আবার একটা অ্যাঙ্গেলে অ্যারেঞ্জমেন্টটা শুরু হয়েছে। সো শুধুমাত্র অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বলো বা ওরিয়েন্টেশন বলো, এই দুইটার কারণে আমাদের দুইটা গ্রেন ক্রিয়েট হয়। তার মানে গ্রেন মানে হচ্ছে কয়েকটা ক্রিস্টাল মিলে হবে, তারা একই ডিরেকশনে থাকবে, অ্যারেঞ্জমেন্টটা একই ডিরেকশনে থাকবে। আর ক্রিস্টাল হচ্ছে সবার সেম। একটা মানে একটা মেটেরিয়ালের মধ্যে যেই গ্রেনেই যাও না কেন, সেই গ্রেনের মধ্যে ক্রিস্টাল পাবা, আর ক্রিস্টালের মধ্যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা সেম পাবা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার নাকি না? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের একটা পার্ট শেষ করলাম। আমাদের কি বলে এটা লেকচার 5। তো আমরা লেকচার 6 শুরু করব। তো আমি লেকচার 6 হয়তো একটু একটু কম পড়াবো, মানে কম বলতে হয়তো আমার 30 to 40 মিনিটস লাগবে। এখন তোমরা যদি চাও আমি শেষ করে দেই, তারপরে একবারে ইয়ে করো না, মানে গ্যাপ আর নিয়ে লাভ নাই, বুঝতে পারছো? আমি শুরু করে দিই, হ্যাঁ? ইয়েস স্যার। ওকে স্যার। স্যার সময় যদি একটু বেশি লাগে তাহলে মাঝখানে করে একটা 5 মিনিটের বিরতি দিয়েন নামাজের জন্য।
হ্যাঁ শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. ওকে, তাহলে আমরা নেক্সট লেকচার শুরু করতেছি, সেটা হচ্ছে সিলেকশন অফ ম্যাটেরিয়ালস। আচ্ছা, এর আগে একটু বলি, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক ফার্স্ট অফ অল। আর এইটাও একই কথা যে এটার একটা বড় কোর্স পাবা 4-2 তে উঠে, অবশ্যই এটা অনেক পরে। তো এই কোর্সটা খুব ইন্টারেস্টিং। আমি জাস্ট শুধুমাত্র তোমাদের ইন্ট্রোডাকশন কিন্তু দেখাবো, মানে একটা লেকচারে আর যতটুকু, একটা লেকচার না মানে 2টা লেকচার আমার লাগবে। আজকে একটা পার্ট নেবো, আরেকদিন একটা, আজকে হাফ পড়াবো, আরেকদিন একটা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দাও। এখানে কিন্তু ডিজাইন টাইপ কোশ্চেন আসতে পারে, মানে এটা কিন্তু একদম গদ বাঁধা টাইপ পড়ালেখা না, জিনিসটা তোমরা আমরা পড়তে থাকলে বুঝতে পারবা। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। ফার্স্ট অফ অল যে সিলেকশন অফ ম্যাটেরিয়ালস, আমাদের এটা হচ্ছে আমাদের লেকচার। আচ্ছা, লেকচারটা অলরেডি যেহেতু প্রিপেয়ার্ড, আমার যেটা বারবারই বলছি যে এই জন্য আমরা মানে এটা হচ্ছে পিডিএফ থেকে দিচ্ছি, আমি তোমাদেরকে পিডিএফটাই দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যে ম্যাটেরিয়াল সিলেকশন, এটা একটু বোঝা দরকার যে ম্যাটেরিয়াল সিলেকশন জিনিসটা কি। মানে ম্যাটেরিয়াল সিলেকশন নাম শুনে আমরা কি বুঝতে পারতেছি? এটা বোঝা যাচ্ছে যে আমি ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটাই বলো না কেন, আমার কাজ হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে সিলেক্ট করে আমি ম্যানুফ্যাকচারারকে দিব, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে যে যে কোনো প্রোডাক্ট যখন ডিজাইন করবে ডিজাইনার, এক্সেপ্ট সফটওয়্যার ছাড়া পৃথিবীর যে কোনো প্রোডাক্ট যখন ডিজাইন করতে যাব, তখন আমার ম্যাটেরিয়াল সিলেকশন করা লাগবে, রাইট? একদম সিম্পলি বোঝা যাচ্ছে, সফটওয়্যার ছাড়া পৃথিবীর যে কোনো ম্যাটেরিয়াল তুমি যখন ডিজাইন করতে যাবা, তখনই তোমার কিন্তু ম্যাটেরিয়াল সিলেকশন লাগবে, যে এই ম্যাটেরিয়ালটা, এই প্রোডাক্টটা বানাবো, এটার জন্য কোন ম্যাটেরিয়ালটা লাগবে। এই যে এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন, ঠিক আছে? তো এখন দেখো যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাস্টমার কিন্তু স্পেসিফাই করে দেয় না যে আমার ওই ম্যাটেরিয়ালটা লাগবে, কাস্টমার বলে কি আমার ওই প্রোডাক্টটা লাগবে। খেয়াল করো, যেমন ধরো সে কাস্টমার বললো যে আমার একটা বাইক লাগতেছে, এখন তোমাকে কিন্তু কাস্টমার বাইক খালি চাইছে, কিন্তু বাকিটা কিন্তু ধরে নিলাম তোমাকে বলে দিছে তুমি বানাই দিবা। এখন বাইক বানাইতে তো বিভিন্ন টাইপ অফ ম্যাটেরিয়াল লাগবে, তো এখন কিন্তু তোমার হাতে, সবকিছু কিন্তু তোমার হাতে, তুমি কি ম্যাটেরিয়াল দিয়ে বানাবে এটা তোমার ব্যাপার। কারণ বাইক তো আর একটা কম্পোনেন্ট না, বাইক একটা সিস্টেম, এবং সিস্টেমের মধ্যে অনেক কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা ম্যাটেরিয়াল তোমার সিলেক্ট করা লাগবে। সো এই জন্য বলা হয় যে কাস্টমাররা নরমালি কিন্তু শুধুমাত্র এক্সাক্ট গ্রেডের ম্যাটেরিয়ালটা বলে দেয় না। তার মানে আমাদের যেটা করতে হবে যে ম্যাটেরিয়াল যখন প্রোডাক্ট ডিজাইন করব, তখন এক্সাক্ট ম্যাটেরিয়ালটা চুজ করাটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সিলেকশনের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এখানে যে দেখানো হইতেছে যে তুমি যদি চিন্তা করো, চারটা এক্সাম্পল দিয়ে আমরা যদি বুঝাই, একটা হচ্ছে সেফটি অ্যাসপেক্টস। তো সেফটি অ্যাসপেক্টস এর জন্য আমাদের অবশ্যই ম্যাটেরিয়াল সিলেকশন খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি স্পেস শাটলের ক্ষেত্রে যদি চিন্তা করো যে তুমি এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে মানে কি বলে এটা একটা স্পেস শাটল বানাইলা, যেটা কিনা ফ্লাই করতে যেই দেখলা আগুন ধরে গেছে, বা ফ্লাই করতে যেয়ে দেখলা ভেঙে গেছে, বা ফ্যাটিক ফেলিওর হয়ে গেছে, তো এগুলা কিন্তু অ্যাভয়েড করতে হবে। তার মানে কি ম্যাটেরিয়াল সিলেকশনটা কতটা ইম্পর্টেন্ট, যে তুমি খালি দিলেই হইলো না, এমন একটা কিছু দিতে হবে যাতে করে আমার সেই ম্যাটেরিয়ালটা কোনো সেফটি ইস্যু নিয়ে কোনো প্রবলেম না হয়। সেফটি ইস্যুটা ফার্স্ট এন্ড ফরমোস্ট। ওকে, দেন হচ্ছে তোমার ইকুইপমেন্ট ফেলিওর। অনেক সময় দেখা যায় যে তুমি এমন একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করছো যেই ম্যাটেরিয়ালটা এক্সপ্লোশন করে, টেম্পারেচার রাইজের কারণে এক্সপ্লোশন করে একদম ফেলিওর হয়ে গেছে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে এমন একটা ম্যাটেরিয়াল নিব যাতে করে আমাদের এই ধরনের এক্সপ্লোসিভ টাইপ না হয়। তারপর হচ্ছে প্রোডাক্ট কন্টামিনেশন, এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি এমন একটা সে ধরো এক্সাম্পল যদি বলি যে আমি একটা ওয়াটার প্ল্যান্ট বানাইছি, যে এই ওয়াটার প্ল্যান্টটা পিওর ওয়াটার আমরা বানাই, মানে পিওর ওয়াটার প্ল্যান্ট আর কি, সেই পিওর ওয়াটার প্ল্যান্টের যেই কন্টেইনার গুলো, সেটা যদি এমন কোন একটা ম্যাটেরিয়াল নিলা যেই ম্যাটেরিয়ালটা কন্টামিনেশন করে ফেলছে, তাহলে আর পিওর ওয়াটার থাকলো না, তাহলে কিন্তু এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পারফেক্ট ম্যাটেরিয়াল সিলেক্ট করা। আরেকটা হচ্ছে প্রসেস কন্টামিনেশন। যেমন ফুড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টাইপ আমরা বিভিন্ন কন্টেইনার ইউজ করি, বা বিভিন্ন আমরা কি বলে এটাকে ফয়েল পেপার ইউজ করি, বা কিছু যেটাই হোক না কেন, এই যে ফুড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ম্যাটেরিয়ালস ইউজ করা, এই ম্যাটেরিয়াল গুলো যদি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ভালো না হয়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়ে যাবে, এবং যেটা কিনা আমাদের জন্য হার্মফুল। সো এই কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে গেলাম যে আসলেই ম্যাটেরিয়াল সিলেকশনটা কতটা ইম্পর্টেন্ট। সো মেনি ম্যাটেরিয়ালস সো মাচ ইনফরমেশন। স্বাভাবিক, একটা ম্যাটেরিয়াল হইতো বা আমার হাতে 5টা অপশন, ঘুরাই ফিরাই যাই আমাকে বানাইতে বলবো আমি 5টা দিয়ে বানাবো, তাহলে আর কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার হাতে আছে হচ্ছে 1 লাখ ম্যাটেরিয়ালস, এবং 1 লাখ ম্যাটেরিয়ালের কয়েক মিলিয়নস অর বিলিয়নস অফ ইনফরমেশন। সো
এখান থেকে কিন্তু ডিসিশন নেওয়াটা খুবই টাফ। সো আমরা এখান থেকে যদি বলি যে হাউ ডু ইউ ডিসাইড এন্ড হাউ ডু ইউ বিগিন টু চুজ, মানে কিভাবে আমরা ডিসাইড করব এবং কিভাবে চুজ করাটা শুরু করব। তো এটার জন্য যেটা করতে হবে যে আমাদের উই নিড টু লুক এট দ্য ফাংশন অফ দ্য প্রোডাক্ট। তার মানে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। তার মানে আমি একটা প্রোডাক্ট বানাবো যখন, বা একটা একটা কাস্টমার যখন আমাকে একটা প্রোডাক্ট বানাই দিতে বলবে, আমার প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস করা। প্রোডাক্ট অ্যানালাইসিস করে আমি বুঝবো যে কোন কম্পোনেন্টের জন্য, কোন পার্টের জন্য কোন প্রপার্টি লাগবে এবং সেই প্রপার্টিটা মিট করবে কোন ম্যাটেরিয়াল। সো আমার প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। তো প্রোডাক্ট অ্যানালাইসিসের সময় আমাদের কয়েকটা কোশ্চেন আমাদের মাথায় রাখতে হবে। সেই কোশ্চেনগুলা কি কি, মানে প্রোডাক্ট অ্যানালাইসিস যখন করব তখন আমরা এই কোশ্চেনগুলা আমরা অ্যানালাইসিস করব। এক নম্বর হচ্ছে হোয়াট ডাজ ইট ডু, how does it do it, where does it do it, who uses it, what should it cost। মানে সোজা বাংলা ভাষায় যদি বলি যে এটা কি কাজ করে, এটা কিভাবে কাজ করে, এটা কোথায় কোথায় কাজ করে, কারা কারা এটা ইউজ করে, আর এটার কস্ট কেমন হবে। সো এই 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা ম্যাটেরিয়াল সিলেকশনের দিকে যাব। ওকে, তো একটা কেস স্টাডি যদি বলি, ফার্স্ট অফ অল যে আমরা একটা বাইক বানাবো সেটা একটা কেস স্টাডি যদি করি, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ বাইক। তো আমরা জানি যে বাইকের আসলে ফাংশন যদি বলি তাহলে তুমি তো বলবা যে স্যার এটার আবার কি ফাংশন, এটা তো খালি চলবে, এটাই তো ওর ফাংশন। কিন্তু না, আমরা যদি একদম ইন ডেপথে চিন্তা করি তাহলে সেই ফাংশনটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। তো এক নম্বর হচ্ছে রেসিং বাইক, সেটা যেই ধরনের প্রপার্টি থাকতে হবে, একটা মাউন্টেন বাইকের কিন্তু সেই ধরনের প্রপার্টি থাকতে, মানে সেই এক্সাক্ট প্রপার্টি লাগবে না, হয়তো ডিফারেন্ট কিছু প্রপার্টি লাগবে, বা কমিউটার অথবা চাইল্ডস বাইক। তো এই যে বিভিন্ন ধরনের বাইক, তার বিভিন্ন ধরনের ফাংশন, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমরা মানে এই বিভিন্ন টাইপ অফ বাইকস এর উপর বেস করে আমরা বলবো যে এইটার এই প্রপার্টিটা লাগবে বা এটার এই প্রপার্টিটা লাগবে। সো আমাদের এটাও ইম্পর্টেন্ট যে সেই ম্যাটেরিয়ালটা কি ফাংশন, তার ম্যাটেরিয়ালটার ফাংশনটা কি, সেটা কি রেস করবে নাকি মাউন্টেন উঠবে নাকি নর্মাল রাস্তায় চলবে নাকি চাইল্ডটা চালাবে নাকি বয়স্করা চালাবে, এইটার উপর বেস করে আমাদের কিন্তু প্রপার্টিটা ডিফারেন্স আসবে। ওকে, তাহলে এটা গেল। এরপর হচ্ছে হাউ ইজ ইট মেড টু বি ইজিলি মেইনটেইনড। তো এটা হচ্ছে আরেকটা কোশ্চেন যে আমি এটা বানাবো, ঠিক আছে, তো এইটা বানানোর সময় এটা আমরা মানে কিভাবে বানাইলে এটার মেইনটেনেন্সটা মোটামুটি ভালো হবে। তো এটাও আমাদের মাথায় থাকতে হবে, মানে আমরা কিভাবে বানাইলে হাউ ইজ ইট মেড টু বি ইজিলি মেইনটেইন, আমরা ইজিলি মেইনটেইন করতে পারবো। তারপর হচ্ছে হোয়াট শুড ইট লুক লাইক, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। তুমি একটা বাইক যতই ভালো হোক না কেন, তার যদি ইন্টেরিয়র তোমার পছন্দ না হয় তুমি কিন্তু কিনবা না। বা গাড়ির ক্ষেত্রে এটা হয় যে আমার এই গাড়ির কালারটা পছন্দ হয় না, আমি কিনবো না, ভিতরে যা দেই বাট আমি কিনবো না। সো এটা খুব ইম্পর্টেন্ট যে এটার অ্যাস্থেটিক ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বাইকের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে অ্যাস্থেটিক ভ্যালু খুব ইম্পর্টেন্ট। হোয়াট শুড ইট কস্ট, মানে হচ্ছে এটার কস্টিংটা কেমন হইতে হবে। তার মানে দেখছো কতগুলা প্যারামিটার চলে আসতেছে, তুমি কিন্তু প্রত্যেকটা প্যারামিটার তুমি যদি বেস চাও তাহলে কিন্তু পারবা না। এখন তুমি বললা যে আমি একদম সস্তা একটা বাইক চাই, কিন্তু তার কালার হইতে হবে একদম শাইনি কালার এবং তার হইতো মাউন্টেন বাইক, তাহলে কি হবে? তাহলে তুমি যে কষ্ট চাও, তুমি চাও আবার কালার সবচেয়ে বেস্ট, তারপর তুমি চাও মাউন্টেন বাইক, তাহলে কিন্তু হবে না। তার মানে কিন্তু তোমার কিছুটা অপটিমাইজেশনের ব্যাপার আছে, মানে তুমি চাও যে এই প্রপার্টিগুলো থাকবে, এর মধ্যে আমরা বেস্ট যেটা সেটা আমি চাই, মানে আমার এই প্রপার্টিগুলো লাগবে, এই প্রপার্টিগুলো থাকতে গেলে সবচেয়ে কম কি পরিমাণ কস্টে আমি বানাইতে পারবো সেটা আমার হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো হাউ হ্যাজ ইট বিন মেড কমফোর্টেবল টু রাইড, এটাও ইম্পর্টেন্ট যে কতটা কমফোর্টেবল করে বানানো যায়। তুমি জানো যে এখন বর্তমানে আমরা বিভিন্ন গাড়ি বানাচ্ছে, মানে গাড়ি কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এখন কমফোর্টের দিকে জোর দিচ্ছে, কিন্তু কারণ অলরেডি যেগুলো বানায় ফেলছে এগুলো সবই সেম ক্যাটাগরিতেই চলে আসতেছে, কিন্তু এখন কমফোর্টটা খুব ইম্পর্টেন্ট। লাইক তুমি শক অ্যাবজর্ভারটা খুব ভালো হইতে হবে, বা টায়ার গুলো খুব ভালো হইতে হবে, সো সিট ভালো হইতে হবে, এই জিনিসগুলোর দিকে কিন্তু যাচ্ছে। তো কমফোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা গেল। আরেকটা হচ্ছে হাউ ডু দ্য মেকানিক্যাল পার্টস ওয়ার্ক এন্ড ইন্টারেক্ট, এইটা তো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যে গাড়ির বাইরের অনেক সুন্দর, গাড়ির কমফোর্ট খুব ভালো, গাড়ির কষ্ট খুব কম, কিন্তু দেখা গেছে গাড়ির ভিতরের পার্টস হচ্ছে ভালো না। তার মানে কি 1 বছরও টিকবে না ভিতরের পার্টস গুলো। তো এগুলোও খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমরা মোটামুটি কেস স্টাডি, মানে একটা বাইক বানানোর সময় আমরা এই জিনিসগুলা মাথায় রেখে তারপর কিন্তু আগাইতে হবে। এবার আসো যে কম্পোনেন্ট অফ সিস্টেম। তো কম্পোনেন্ট অফ সিস্টেম অলরেডি বলে ফেলছি যে কম্পোনেন্ট মানে হচ্ছে তুমি একটা সিঙ্গেল কম্পোনেন্ট, মানে হচ্ছে সে ধরো তুমি এটার কথা চিন্তা করো, স্প্যানার বলে এটাকে। এই স্প্যানারটা
শুধুমাত্র একটা সিঙ্গেল টাইপ অফ ম্যাটেরিয়ালস, এর মধ্যে আর কিন্তু কিছু নাই, কোনো জয়েন্ট নাই, কোনো কিছু নাই, এটা একটা সিঙ্গেল টাইপ অফ একটা মানে মানে কম্পোনেন্ট। আর আমি যদি একটা স্ক্রুড্রাইভারের কথা চিন্তা করি, একই টাইপ, সার্ভিংটা কিন্তু অনেক কাছাকাছি যদি বলি, কিন্তু স্ক্রুড্রাইভার, একটা কর্ডলেস স্ক্রুড্রাইভারটাকে আমরা একটা সিস্টেম বলবো। কেন? কারণ কর্ডলেস স্ক্রুড্রাইভারের মধ্যে একটা সিঙ্গেল কম্পোনেন্ট বা একটা সিঙ্গেল ম্যাটেরিয়ালস নাই, এটার মধ্যে বিভিন্ন টাইপ অফ ম্যাটেরিয়ালস আছে। কেউ কি গেস করতে পারবা যে একটা কর্ডলেস স্ক্রুড্রাইভারে কত ধরনের ম্যাটেরিয়ালস আছে? এনি গেস? বডিটা মেবি স্যার প্লাস্টিক, তারপর মাথাটা তো স্যার মেটাল মনে হচ্ছে, মানে একেবারে হ্যাঁ মাথাটা স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল, আচ্ছা ফাইন। আচ্ছা তার মানে মনে হচ্ছে যে অ্যালয় হতে পারে, 2-3টা মেটাল মিলিয়ে। হ্যাঁ এটা হইতে পারে, ফাইন, খুবই গুড অবজারভেশন। আর ভিতরে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থাকবে। এটা কিন্তু কর্ডলেস, কপার, এটা কর্ডলেস, এটা চার্জিং কিচ্ছু নাই কিন্তু। সো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি খুব একটা ইম্পর্টেন্ট না। আর তুমি যেটা বললে ইনসুলেশন, মানে তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু এটা ওই প্লাস্টিক বডিটাই ইনসুলেটর হিসেবে কাজ করবে কিন্তু, বুঝতে পারছো? প্লাস্টিকটাই হচ্ছে যাতে করে তুমি একটা মানে কি বলে একটা কারেন্টের মধ্যে ধরলা, এটা কেন তোমার হাতে শক দিচ্ছে না? কারণ তোমার বডিটা ইনসুলেশনের কাজ করতেছে। তো যাই হোক, তার মানে আমরা বললাম যে 3-4টা কম্পোনেন্ট আছে, বাট আসল সিনারিওটা হচ্ছে এরকম। এখানে মনে হইতে পারে 3-4টা, হ্যাঁ 3-4টাই ম্যাটেরিয়ালসই আছে, কিন্তু তার কম্পোনেন্ট গুলো এক একটার ফাংশন এক এক রকম। এবং এখানে ইন টোটাল মনে কয়টা জানি দেখছিলাম, প্রায় এক্স্যাক্টলি মনে নেই, অ্যারাউন্ড 20 বা 20 প্লাস কম্পোনেন্ট এখানে আছে, খেয়াল করছো? এবং প্রত্যেকটাই আলাদা আলাদা সার্ভিং, তার পারপাস আছে, প্রত্যেকটার পারপাস আলাদা, ঠিক আছে? সো জিনিসটা বুঝতে পারছো কতটা কমপ্লিকেটেড? তার মানে একটা কর্ডলেস স্ক্রুড্রাইভার দেখতে মনে হচ্ছে কিছুই না, কিন্তু তার ভিতরের মেকানিজম বা তার ভিতরে মেকানাইজ পার্টস যেটাই বলো না কেন, সব মিলে এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট। তো যাই হোক, সোজা কথা হচ্ছে একটা সিস্টেমের কথা যখন চিন্তা করব, তখন প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের প্রপার্টি নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? Okay, system analysis. So when we analyze a system, we need to break the system down into individual components. তার মানে যখন আমি একটা সিস্টেম নিয়ে পড়াশোনা করব, মানে পড়াশোনা বা স্টাডি করব বা অ্যানালাইসিস করব, তখন আমার ওই সিস্টেমটাকে ভেঙে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কম্পোনেন্ট ভাঙতে হবে। মানে ভাঙতে হবে বলতে বুঝাচ্ছি যে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টকে চিন্তা করতে হবে এবং দেন অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকটাকে। তার মানে তুমি অ্যাজ এ হোল সিস্টেমের প্রপার্টি নিয়ে চিন্তা করলে হবে না, তোমার যেটা চিন্তা করতে হবে প্রত্যেকটা কম্পোনেন্টের প্রপার্টি নিয়ে। সো সিস্টেম অ্যানালাইসিসটা এইভাবে করতে হবে। সো এখন যদি আমি চিন্তা করি যে সিস্টেম অ্যানালাইসিস করব ওই বাইকের ক্ষেত্রে, তাহলে বাইকের ক্ষেত্রে আমরা বাইকটাকে ভাঙবো নাকি? কিন্তু ভাঙবো না আসলে, তো ভাঙবো না, কিন্তু আমরা যেটা করব যে আমরা আলাদা আলাদা পার্টে চিন্তা করব। এক নম্বর পার্ট যেটা, সেটা হচ্ছে ফ্রেম, মানে আমরা যে বডিটা থাকবে সেটা হচ্ছে ফ্রেমিং বলে। এই ফ্রেমটা কিরকম হবে এটা হচ্ছে এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে হুইলস, চাকাগুলো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আর হচ্ছে স্যাডেল মানে হচ্ছে তোমার সিট কাভারিং সহ যে জোনটা, এটাকে বলে স্যাডেল। তো এই তিনটা মানে মেজর 3টা পার্টে আমরা এই বাইকটাকে ভাঙলাম, এবং এই ভাঙার পরে এই 3টা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। মানে আলোচনা বলতে বুঝাচ্ছি এই 3টা পার্ট নিয়ে চিন্তা করব যে তার প্রপার্টিগুলো কিরকম হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, ফার্স্টে যদি বলি যে উই নিড টু লুক এট দ্য ফলোইং ফর ইচ পার্ট। 3টা পার্টের ক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস চিন্তা করব। এক নম্বর হচ্ছে রিকোয়ারমেন্ট। আচ্ছা, কোশ্চেন হচ্ছে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা কার উপর বেস করে হয় বলো তো? মানে এই রিকোয়ারমেন্টটা কে কে কন্ট্রোল করে বলো? বলো, মানে বুঝো না, একটা বাইক বানায় বা বাইকের বডির রিকোয়ারমেন্টটা কে কে কন্ট্রোল করে? কাস্টমার। হ্যাঁ, এই তো একটা কাস্টমার, অবশ্যই কাস্টমার কন্ট্রোল করবে। কাস্টমার চাবে হচ্ছে অ্যালুমিনিয়াম বডির বাইক বা তোমার টাইটেনিয়াম বডির বাইক, তাহলে এটা তো কাস্টমার কন্ট্রোল করলো। একজন হচ্ছে কাস্টমার, আর কে কে কন্ট্রোল করে? স্যার কোথায় চালানো হবে সেটা? কোথায় চালানো হবে সেটা আসলে বডি খুব একটা ডিপেন্ড করে না, কারণ বডির কিন্তু আসলে ওইটা বলতে পারো যে বাইকের টাইপের উপর বডি ডিফারেন্ট হইতে পারে। লাইক মাউন্টেন বাইক হইলে এক ধরনের বডি হইলো, বা তোমার রক বাইক বা যেটাই হোক না কেন ওগুলোতে একটু ডিফারেন্স আছে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে তোমার মার্কেটও হচ্ছে আমাকে রিকোয়ারমেন্ট দেবে। আমি দেখতেছি যে নতুন নতুন বাইক আসতেছে, মার্কেট রিকোয়ারমেন্ট মানে মানুষ চাচ্ছে, ওভারঅল চিন্তা করলে কাস্টমারই। তো মার্কেটের রিকোয়ারমেন্টটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এখন দেখা যাচ্ছে দিন দিন প্রযুক্তি উন্নত হচ্ছে, নতুন নতুন জিনিস আসতেছে। এখন অ্যাপল বের করে ফেলছে ফোল্ডিং মোবাইল, স্যামসাং বের করতে পারলো না, এটাও তো একটা কম্পিটিশন,
কথার কথা। তো এই যে জিনিসগুলা, সো মার্কেটের একটা রিকোয়ারমেন্ট আছে, তো এটা মাথায় রাখতে হবে। এখন কোশ্চেন যে রিকোয়ারমেন্ট গুলা কি কি রিকোয়ারমেন্ট, অনেক ধরনের রিকোয়ারমেন্ট হতে পারে। এক নম্বর যে মেকানিক্যাল রিকোয়ারমেন্ট, আমি চাই বাইক ভাঙবে না, অ্যাক্সিডেন্টের পরও ভাঙবে না, তো এটা আমার রিকোয়ারমেন্ট। আমি চাই বাইক একদম গ্লসি মেটেরিয়াল দিয়ে বানাবো, এটা আমার রিকোয়ারমেন্ট। তার মানে কি মেকানিক্যাল রিকোয়ারমেন্ট আছে, অ্যাস্থেটিক রিকোয়ারমেন্ট আছে, তারপরে তোমার আরো বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে পারে যে ম্যাটেরিয়াল যখন বাইক যখন চলবো আমার চাকা যাতে না ক্ষয় হয়, সো উইয়ার প্রপার্টি হইতে হবে ভালো, সো বিভিন্ন ধরনের হইতে পারে। সো রিকোয়ারমেন্ট অনেক ধরনের হইতে পারে। দেন হচ্ছে ফাংশন, তো ওই ম্যাটেরিয়ালটা ওই বাইকটা কি ফাংশনে আমরা ইউজ করব বা ওই বডি পার্টটা কি ফাংশনে ইউজ করব সেটা ইম্পর্টেন্ট। হাউ মেনি আর গোয়িং টু বি মেড, এইটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যানালাইসিস। তুমি বাইক বানাইলে একটা, তাইলে যেই কস্টিংটা হবে, তুমি বাইক বানাইলা হলো 1000টা বা 10,000টা, তাহলে তোমার কস্টিং কম হবে না বেশি হবে? স্যার কম হবে। কম হবে, কারণ বাল্ক যখন আমরা বানাবো তখন ফিক্সড কস্ট থাকে সেম, কিছু ভেরিয়েবল কস্ট অ্যাড হয়। সো যখন এই জন্য বড় বড় কোম্পানি একটা গাড়ি বানায় না, আর একটা গাড়ি বানাইলে সেটা লিমিটেড এডিশন নাম দিয়ে দাম বাড়ায় দেয়, কথার কথা। সো আমরা কয়টা বানাবো এটাও একটা অ্যানালাইসিস। হোয়াট ম্যানুফ্যাকচারিং মেথডস আর উই গোইং টু ইউজ, কোন ধরনের মেথড আমরা ইউজ করব, সেটা কি ফর্মিং প্রসেস ইউজ করব না পাউডার মেটালার্জি না কাস্টিং না কি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোন মেথডটা ইউজ করব। তো আমরা মোটামুটি বুঝলাম। এখন দেখো যে ম্যানুফ্যাকচারিং আমাদের বানাইতে হবে, ঠিক আছে? তো দিস ইজ এ কি কোশ্চেন হুইচ হ্যাজ এ ম্যাসিভ ইনফ্লুয়েন্স অন ম্যাটেরিয়ালস সিলেকশনস। এটা অবশ্যই যে আমরা ফ্রেমটা যে বানাবো এটা কোন ম্যাটেরিয়ালটা ইউজ করব, কোন ম্যাটেরিয়াল আমাদের এই ওই রিকোয়ারমেন্ট, ওই অ্যাস্থেটিক ভ্যালু, ওই কি বলে ফাংশন সব মিট করবে, এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। যে ফ্রেমটা বানাবো সেই ফ্রেমটা কোন ম্যাটেরিয়াল দিয়ে বানাবো, এইটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এবার আসো হচ্ছে এই ফ্রেম ম্যাটেরিয়ালের জন্য আমাদের ধরো তিনটা অপশন ধরো আমার হাতে আছে। সে ফার্স্ট অফ অল স্টিল। স্টিল নিয়ে দেখলাম, স্টিল নিয়ে যখন আমি ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে স্টিল স্ট্রং, ফাইন, স্টিল স্টিফ। স্টিফ মানে বুঝো, স্টিফনেস মানে বুঝো, পড়ার কথা মেকানিক্যাল প্রপার্টিজ জানো কেউ? স্যার ইলাস্টিক মডুলাস অনেক বেশি। এটা তো তুমি এটা একটু পাশ কাটায় উত্তর দিলা, আমি একদম রিয়েল সিনারিওতে জানতে চাচ্ছি। হ্যাঁ, স্ট্রাকচারেতে এনার্জি বেশি অ্যাবজর্ব করবে স্যার। অনেকে বলতেছে কাছাকাছি মোটামুটি অ্যাকসেপ্টেবল কিছু অ্যানসার পাইলাম। যাই হোক, এটার আরো ইজিলি যদি বলি যে একটা ম্যাটেরিয়াল মেকানিক্যালি ডিফর্ম হওয়ার আগ পর্যন্ত যেই পরিমাণ এনার্জি সে নিবে, তাহলে মানে স্টিফ ম্যাটেরিয়াল বলতে কি বোঝায় বলো তো? তার মানে তুমি লোড দিচ্ছ, সেই লোডটা সে নিজে নিচ্ছে। স্যার টাফনেসের মতো? হ্যাঁ, টাফনেসের মতো বলা যায়। টাফনেসটা যেমন পুরা মানে ফ্র্যাকচার আগ পর্যন্ত কি পরিমাণ এনার্জি নেয়, তাই না? সেটাই তো করছো, পুরা এরিয়া আন্ডার দা কার্ভ করছো না? ইয়েস স্যার। ওটা হচ্ছে টাফনেস। আর স্টিফনেসটা হচ্ছে, হ্যাঁ ওটার সাথে কিছুটা রিলেটেবল, বাট জিনিসটা হচ্ছে আমি মানে সিম্পলি যদি বলি যে একটা ম্যাটেরিয়ালকে লোড দিলে সে ডিফর্ম না হইতে যাওয়ার জন্য যে রেজিস্ট্যান্স শো করে, দ্যাট ইজ স্টিফনেস। আরেকটু ক্লিয়ার করে দিলাম। তার মানে একটা ম্যাটেরিয়াল স্টিফার বলতে বোঝায় কি, সেই ম্যাটেরিয়ালটাকে তুমি লোড দিলে সে ইজিলি ডিফর্ম হবে না। এবার ক্লিয়ার সবাই? স্যার এটা কি তাহলে ইলাস্টিক জোনটা? ইলাস্টিক জোনে কেন যাচ্ছ তুমি, আমি বুঝলাম না। একটা মেটালকে ইলাস্টিক জোন তো খুব ন্যারো, একটা মেটাল স্টিল টাইপ মেটালের ক্ষেত্রে ইলাস্টিক জোন খুব ন্যারো না? তুমি কি স্টিলকে তুমি টান দিয়ে ছেড়ে দিলেও আগের জায়গায় চলে যায় বলো? খুবই ন্যারো জোন। মানে এইটার ওইভাবে না, এইভাবে চিন্তা করো যে তুমি একটা স্টিলকে টান দিচ্ছ, টান দিলে তোমার হাতের টানে কি সে ডিফর্ম হবে বলো? হবে? কেন হবে না বলো তো? এবার এটার উত্তর দাও, কেন হবে না বলো? স্যার সেই পরিমাণ স্ট্রেস আমরা দিতে পারতেছি না, মানে সেই হ্যাঁ, পরিমাণ ফোর্স দিতে পারতেছি না। সেই পরিমাণ ফোর্স দিতে পারতেছি না, তাহলে তুমি যেই ফোর্সটা দিলে এই ফোর্সটা গেল কই? যে ইলাস্টিসিটিতে আবার বলি ইলাস্টিসিটি, ম্যাটেরিয়াল কি ডিফর্ম হইছে যে তুমি ছেড়ে দেওয়ার পর সে আগের জায়গায় চলে গেছে? তুমি আমার কথা কি বুঝো নাই? তুমি একটা রড রেজিস্ট করছো স্যার, এক্স্যাক্টলি সে রেজিস্ট করছে অতটুকু ফোর্স, সে তার কোনো ডিফর্মেশন হয় নাই, কোনো ইলাস্টিক কিচ্ছু না। তুমি এভাবে চিন্তা করো, তোমার হাতে একটা রডের টুকরা দিলাম, তোমাকে রডের টুকরা দিয়ে বললাম রডের টুকরাটা দুই হাত দিয়ে ধরে টান দাও, তো তুমি টান দিলা, কিছু চেঞ্জ হইছে বলো? মানে হবে কি মনে হয়? হবে? হবে না, বেন্ডিং না। কিন্তু তুমি বলতে পারো স্যার আমি তো রডের টুকরার বাঁকা করতে পারি, সেটা না কিন্তু।
তোমাকে রডের টুকরা দিয়ে বললাম দুই দিক থেকে টান দাও, সেটা ইলংগেশন করো, তুমি কি পারবা? না স্যার। পারবা না। কেন পারবা না? কারণ তোমার যে লোডটা, সেই লোডটাকে সে রেজিস্ট করতেছে, সেই লোডটাকে সে মানে তুমি যে লোডটা দিচ্ছ সেই লোডটা তার ইলাস্টিক ডিফর্মেশনও করাইতে পারতেছে না। এবার ক্লিয়ার হইছো? সেইটাই বললাম যে একটা ম্যাটেরিয়াল স্টিফনেস বেশি হওয়া মানে হচ্ছে যে সেই ম্যাটেরিয়ালটা কি পরিমাণ লোড রেজিস্ট করতে পারে বিফোর ডিফর্মেশন। সোজা কথা। ক্লিয়ার এবার? ইয়েস স্যার। ওকে, তাহলে স্টিলের ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্টিলটা স্ট্রং, স্টিফনেস ভালো, এটা হেভি, অবশ্যই হেভি, কারণ আমরা জানি স্টিলের তোমার ডেনসিটিও অনেক বেটার এবং এটা চিপ, তার মানে এটা মোটামুটি ভালো, তার মানে স্টিল ভালো। স্যার একটা অ্যালুমিনিয়াম বলো স্যার, স্টিফনেসটা কি তাহলে স্যার ইলাস্টিক ডিফর্মেশনের আগের অবস্থা? বুঝি নাই, আবার বলো। স্যার স্টিফনেসটা কি স্যার ইলাস্টিক জোনের আগের অবস্থা, যেটা গ্রাফে দেখা যায় না? গ্রাফের সাথে তুমি স্টিফনেস কোথাও পাইছো? গ্রাফিক স্টিফনেস দেখাইছে কোথাও পাইছো? স্যার কোথাও পাইনি। গ্রাফে কি দেখছো যে এটা মানে স্টিফনেস? কোথাও কি দেখছো? টাফনেস দেখছো, বাট স্টিফনেস কি দেখছো? এখন পর্যন্ত দেখছো? দেখো নাই। তো এইটাই হচ্ছে কথা, যে ওটা গ্রাফের সাথে কেন মিলাচ্ছ। আমি বললাম যে একটা ম্যাটেরিয়ালকে অল্প লোড দিলে সে ডিফর্ম হচ্ছে, আরেকটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে অনেক লোড দিচ্ছি কিন্তু তার কোনো চেঞ্জই হচ্ছে না। এই যে দুইটা ডিফারেন্স, এটা হচ্ছে স্টিফনেস। একটা স্টিফনেস কম, একটা বেশি। তার মানে যখনই ডিফর্মেশন শুরু হচ্ছে তখন থেকে না তোমার তোমার স্টেসিস্টেন্ট কার্ভ শুরু হচ্ছে, সেটা তো অন্য জিনিস। তবে হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে স্টেসিস্টেন্ট কার্ভ তো জিরো থেকেই শুরু করি। হ্যাঁ, জিরো থেকেই শুরু করি, তখন যে ইলাস্টিক মানে কি বলে ডিফর্মেশনটা হয় সেটা এতটাই মানে কম যে ওটা আমরা হিসাব করি না। মানে তুমি যে ওই যে রডকে তুমি টান দিতেছো, খেয়াল করো কথাটা ইম্পর্টেন্ট, তুমি যে রড টান দিতেছো সেই রড টান দিলে তোমার কোনো চেঞ্জ হইতেছে না, কিন্তু আসলে কিছু চেঞ্জ হইতেছে, সেই চেঞ্জটা এতটাই নগণ্য যে সেটা তুমি ধরতে পারতেছো না। ক্লিয়ার হইছো এবার? কিন্তু এই যে রেজিস্ট করতেছে এইটার নাম হচ্ছে স্টিফনেস। কতটা হাই লোড দেওয়ার পরে ওর অ্যাকচুয়াল ডিফর্মেশনটা শুরু হচ্ছে, দ্যাট ইজ স্টিফনেস। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যালুমিনিয়াম স্টিল মোটামুটি বুঝলাম। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে উইকার, অত স্ট্রং না, লাইটার মানে হচ্ছে হালকা, এর আবার এক্সপেন্সিভও। তার মানে স্টিল আর অ্যালুমিনিয়ামের কম্পেয়ার করলে কিন্তু স্টিল বেটার ফ্রেম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এইবার আসো বর্তমানে যেটা ইউজ করা হয়, দ্যাট ইজ কম্পোজিট। তাহলে কম্পোজিট কি দেখো, ভালো মতো বুঝো। স্ট্রং অবশ্যই, স্টিফ অবশ্যই, এইখানে হচ্ছে কাহিনী যে ভেরি লাইট। তাহলে একটা সাইকেল বানাইতেছো বা বাইক বানাইতেছো, সেই কি কার্বন ফাইবার স্যার? কার্বন ফাইবার, জি কার্বন ফাইবার রিইনফোর্স পলিমার, সিএফআরপি। সো ব্যাপারটা হচ্ছে যে সবই ঠিক, স্টিলের সব প্রপার্টি সে দিচ্ছে, অ্যাজ ওয়েল এজ সে ভেরি লাইট। তাহলে এখন কোশ্চেন হচ্ছে তাহলে ভেরি লাইট হলে সুবিধা কি? সুবিধা হচ্ছে কমফোর্ট। তুমি বাইক বানাইছো, তুমি প্যাডেল দিচ্ছ, বাইক আর নড়ে না বা বাইক অনেক হেভি হয়ে গেছে, তাহলে কিন্তু লাভ নাই। তার মানে ভেরি লাইট ম্যাটেরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এটা এক্সপেন্সিভ হয়ে যাবে। কারণ কি? কারণ এটা বানাইতে আমার কষ্ট হয়ে গেছে, কারণ ফেব্রিকেট করতে আমাদের অনেক বেশি মানে কি বলে ঝামেলার প্রসেস। তো সব মিলাই ছিল এটা কিন্তু এক্সপেন্সটা বেশি হয়ে গেছে, কিন্তু আমি এই এক্সপেন্সটা কিন্তু কম্প্রোমাইজ করব। কারণ কি? আমি এমন একটা প্রপার্টি পাচ্ছি যেটা কিনা আর কেউ দিতেছিল না। ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে আমরা হোয়াট প্রপার্টিজ, মানে কি কি প্রপার্টি সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে। একটা হচ্ছে মেকানিক্যাল, দ্যাট ইজ স্ট্রেংথ বা ইলাস্টিক মডুলাস বা টাফনেস, স্টিফনেস সবকিছুই। দেন হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ লাইক ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, এগুলো ফিজিক্যাল প্রপার্টিজ। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ লাইক কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি। আর অ্যাস্থেটিক প্রপার্টি লাইক অ্যাপিয়ারেন্স, টেক্সচার, কালার, সারফেস রাফনেস, অনেক কিছু হতে পারে। আর প্রসেসিবিলিটি হচ্ছে ডাক্টিলিটি, মোল্ডেবিলিটি এটসেট্রা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট কস্ট এন্ড কস্ট। মানে হচ্ছে যাই করো না কেন, মানুষ চাবে সস্তা। মানুষ হ্যাঁ ঠিক আছে দাম দিয়ে তখনই কিনবে যখন সে জানবে যে এই দাম দেওয়ার কারণে তার অনেক দিক থেকে অনেক লাভ হয়েছে, নাহলে সে জীবনও কিনবে না। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? মানে আমি ম্যাস পিপলের কথা বলতেছি। কিছু মানুষ আছে দাম কোনো ফ্যাক্ট না, সেটা খুব কম, বাট ইন জেনারেল পার্সনরা মানুষ দেখবে যে দাম কোনটা কম। তবে মানুষ কম্পেয়ার করতে পছন্দ করে, মানুষ সবকিছু কম্পেয়ার করেই কেনাকাটা করে, বাট ইন জেনারেল যে কোনো প্রপার্টির শেষে দাম খুব ইম্পর্টেন্ট, দাম যত কমানো যায়। ওকে, এখন
কোশ্চেন হচ্ছে আমি ডাটা পাবো কোথায়, মানে হচ্ছে আমি তো বুঝলাম যে আমি অনেক কিছু কোশ্চেন করব, অনেক কিছু হিসাব মিলাই টিলাই আমি সিলেক্ট করব ম্যাটেরিয়ালটা। কোশ্চেন হচ্ছে আমি ওই ম্যাটেরিয়ালের সব ডাটা তো আমার হাতে থাকা লাগবে, সেই ডাটা পাবো হচ্ছে অনেক জায়গায়। এক নম্বর হচ্ছে টেক্সট বুকে পাবো, দুই নম্বর হচ্ছে ডাটা বুকস আছে কিছু সেখানে পাবো, তিন নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারার লিটারেচারে পাবো, আর হচ্ছে ইন্টারনেট সাইট তো আছেই। তো এই চারটা সাইটে অ্যাভেলেবল আমরা ডাটা পাবো, তবে সব কয়টা সাইট আসলে মানে কি বলে এটাকে রিলায়েবল না। তো এটার জন্য আমরা ফার্স্ট যদি বলি টেক্সট বুক, হ্যাঁ এটা খুবই ভালো, এটা জেনারেল ইনফরমেশনের জন্য ভালো, তবে ডিটেইল ইনফরমেশনের জন্য ভালো না। কারণ এখানে বলবে স্টিল ও স্টিলের অমুক টেনসাইল স্টিল এত হার্ডনেস এত অমুক কত তমুক এত সব বলে দিতে, কিন্তু স্টেনলেস স্টিলের কত সেটা বলে নাই, বা টুল স্টিলের কত সেটা বলে নাই, বুঝছো? তার মানে কি স্পেসিফিক বা ডিটেইল স্পেসিফিকেশন গুলো হয়তো টেক্সট বুকের ডিটেইলস নাও পেতে পারো। তো এটা গেল সাম হ্যাভ টেবিল অফ প্রপার্টিজ, অনেকগুলো টেবিল অফ প্রপার্টিজ থাকতে পারে, কিন্তু এটা ডিটেইল স্পেসিফিকেশন এবং প্রপার্টির জন্য নট গুড। হ্যাঁ, আর ডেটা বুক হচ্ছে এটা কুইকেস্ট সোর্স, মানে একদম ওই বইটা শুধু ডেটা নিউ, মানে ডেটা বুক বলে এটাকে। তো এটা খুবই ভালো, এটা ইউজুয়ালি কন্টেন্ট গ্রেডস, মানে বিভিন্ন গ্রেডের ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন পাবো। লাইক আমরা কিন্তু গ্রেড সম্পর্কে তোমাদের আইডিয়া থাকার কথা, যেমন একটা স্টিলের গ্রেড হইতে পারে AISI 1030 বা AISI 1032, হোয়াটএভার, এগুলো সম্পর্কে ডিটেইলসে যাব না। মানে মেইন কথা হচ্ছে বিভিন্ন গ্রেডের স্টিলের স্পেসিফিকেশনটাও আমরা ডাটা বুকে পাবো। আর স্মল এন্ড পারফেক্টলি ফর্ম হচ্ছে পকেট বুক। এই ডাটা বুকটা অনেক সময় আর একটু মানে লিমিটেড ভার্সনে পকেট বুক মানে পকেট বুক আকারে পাবলিশ করা হয়ে থাকে। আর ম্যানুফ্যাকচার লিটারেচার এইটা কিন্তু খুব একটা ইয়া না, ম্যানুফ্যাকচারাররা ওদের প্রোডাক্ট নরমালি কভার করে। লাইক তুমি PSRM এর যে দেখলা যে রডের সবকিছু তাদের কাছে আছে, কিন্তু আমি তো রডের সবকিছু আছে, বা BSRM এ যে দেখলাম যে তাদের রডের সবকিছু আছে, বাট আমি তো চাই ইন জেনারেল রডেরটা। সো এটা একটা ব্যাপার আছে। তো এই জন্য আমরা ইউজুয়ালি ডু নট কম্পেয়ার ম্যাটেরিয়ালস, আমরা কম্পেয়ার করতে পারি না, কারণ এটা স্ট্যান্ডার্ড নাও হইতে পারে, সো ক্যান বি বায়াসড। অনেক সময় তাদের ডাটা অনেক সময় ম্যানিপুলেট করতে পারে, কারণ তাদের নিজস্ব ডাটা। এটা গেল। আরেকটা হচ্ছে গুড ফর ফাইনাল সিলেকশন, মোটামুটি বলা যায় গুড, তবে এগুলো মাথায় রাখতে হবে যে এটা বায়াসড হইতে পারে, বা তাদের প্রোডাক্ট শুধু কভার করতেছে, এটা আমাদের একটা লিমিটেশন। আর লাস্ট অফ অল হচ্ছে ইন্টারনেট সাইটস। এটা তো খুবই ইম্পর্টেন্ট, যে এটা বিলিয়নস অফ ডাটা আছে, তবে সব সাইট কিন্তু আমাদের রিলায়েবল ডাটা দিবে না। এবং গুগল সার্চ দিয়ে যদি পাও, গুগল সার্চটা দিলে দেখবা যে এক এক সাইট এক এক ইনফরমেশন দিচ্ছে, এই জন্য আমরা এটাকে মানে কি বলে রিলাই করতে পারি না। এই জন্য আমরা কিছু নন কমার্শিয়াল সাইটস আছে, সেখান থেকে আমরা টেকনিক্যাল ইনফরমেশন গুলা পেতে পারি। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে আমাদের এখানে একটা সফটওয়্যার আছে, মেকানিক্যাল সিলেকশন যখন কোর্সটা করবা তখন ওই সফটওয়্যারটা তোমাদের চালানো শেখানো হবে। এবং ওই সফটওয়্যারটা এতটা এক্সিলেন্ট একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারের সবকিছু সব তোমার ডাটা ওখানে চলে আসবে। ওখানে একটা লাইব্রেরি আছে, তো এখান থেকে তোমরা ডাটা জেনারেট করতে পারবা, অ্যাজ ওয়েল এজ বিভিন্ন কার্ভ প্লট করে কার্ভ থেকে তুমি বলতে পারবা যে ও আমার এই এর থেকে বড় হইলে আমার এই ম্যাটেরিয়াল গুলা সেই প্রপার্টি গুলো মিট করতেছে। সো এই ধরনের আমরা দেখবো, এখানে তো একটা স্লাইড আমরা পরে দেখবো। মেইন কথা হচ্ছে ওই সফটওয়্যারটা খুবই মানে আমাদের হেল্পফুল আর কি। আর তাহলে মোটামুটি আমাদের এটা গেল। এরপর আমরা যখন ম্যাটেরিয়াল সিলেকশনে যাব, তখন আমাদের হাতে একটা দুইটা তিনটা ম্যাটেরিয়াল হইলে নিলে ইজি থাকতো, বা 100টা হইলেও ইজি থাকতো, বাট আমাদের হাতে আছে হচ্ছে সে 1 লাখ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এবং এখান থেকে চুজ করাটা এতটা ইজি না। তার মানে আমার যেটা করতে হবে জানো, এটাকে বলে হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, এভাবে করে আগাইতে হয় অনেক সময়। লাইক আমি আগেই বাদ দিয়ে দিব যে আমার এই প্রপার্টিটা লাগবে, এটা এই 5000 ম্যাটেরিয়ালের নাই বাদ, আমার এই প্রপার্টি লাগবে এটা 10,000 ম্যাটেরিয়ালের নাই বাদ। সো ওইভাবে করে অনেক সময় প্রসেস মানে এলিমিনেশন করে আমরা কিন্তু আস্তে আস্তে বাদ দিই, তারপরে যেগুলো আছে তাদের মধ্যে থেকে বেস্টকে। সো অনেক ভাবে আমরা ম্যাটেরিয়াল সিলেক্ট করি, তবে এত ম্যাটেরিয়াল থেকে চুজ করাটা কিন্তু ইটস রিয়েলি টাফ ফর ইঞ্জিনিয়ার্স। এই জন্য আমাদের বিভিন্ন মানে কি বলে প্রসিডিউর বের হয়েছে, যাতে করে আমরা পারফেক্টলি ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করতে পারি। আমরা আজকে এটা দিয়ে শেষ করব, অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস। এরপরে আশা করি বাকি দিন শেষ করতে পারবো, হ্যাঁ সমস্যা নাই। এখন দেখো আমাদের অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস এর চার্টটা দেখো। ফার্স্টে হচ্ছে যদি দুইটা ইনিশিয়াল ক্লাসিফিকেশন করি, সেটা হচ্ছে একটা হচ্ছে ফেরাস অ্যালয়েস আর একটা হচ্ছে নন ফেরাস অ্যালয়। দেখো নন ফেরাসের পার্ট কিন্তু আমরা দেখাই নাই, এখানে ফেরাসের পার্টটা যদি খালি দেখো, ফেরাসের মধ্যে দেখো হান্ড্রেডস ম্যাটেরিয়ালস আমরা পাবো। এবং ফার্স্টে ফেরাসের দুইটা ক্লাসিফিকেশন, এক নাম্বার হচ্ছে স্টিল, দুই নাম্বার হচ্ছে কাস্ট আয়রন। তো ফার্স্ট হচ্ছে স্টিল, দেন হচ্ছে কাস্ট আয়রন। এবং স্টিলের মধ্যে দেখো কত ক্লাসিফিকেশন, এক নাম্বার হচ্ছে স্টিলের মধ্যে লো অ্যালয় স্টিল, হাই অ্যালয় স্টিল।
লো অ্যালয়ের মধ্যে আবার লো কার্বন, মিডিয়াম কার্বন, হাই কার্বন। লো কার্বনের মধ্যে আবার প্লেন কার্বন, আর একটা হচ্ছে হাই স্ট্রেন্থ লো কার্বন। আবার মিডিয়াম কার্বনের মধ্যে হচ্ছে প্লেন কার্বন, হিট ট্রিটেবল মিডিয়াম কার্বন। আবার হাই কার্বনের মধ্যে হচ্ছে প্লেন কার্বন, টুল স্টিল। তো জিনিসটা বুঝতেছে কত ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস আমাদের হাতে আছে। আর হাই অ্যালয়ের মধ্যে টুল স্টিল আছে আর স্টেনলেস স্টিল আছে। তার মানে দেখো এই চার্টের একটা পোরশন পুরোটাই স্টিল, কিন্তু সেই পোরশনটা ওভারঅল মেটালিক অ্যালয়ের কথা চিন্তা করলে কিছুই না। তার মানে দেখছো কতটা ভাস্ট আমাদের ম্যাটেরিয়ালস মানে ইউনিভার্সটা। আর কাস্ট আয়রনের মধ্যে আছে গ্রে কাস্ট আয়রন, ডাকটাইল কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন এন্ড এন্ড হচ্ছে তোমার ম্যালিয়েবল বা নডুলার কাস্ট আয়রন। সো এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাভেলেবল ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা দেখলাম। এখন দেখো যে এগুলোর প্রত্যেকটা ডিটেইলস আমরা মানে প্রত্যেকটা ডিটেইলস তো আসলে যাওয়া পসিবল না, এটা তো তোমরা বুঝোই। কারণ এখানে প্রত্যেকটা যদি আমি অল্প অল্প করেও জানতে চাই তাহলেও আসলে অনেক। তো এখানে ইনিশিয়ালি কিছু বলা আছে, আমার মতে এগুলোর ডিটেইলস এই পর্যন্ত শেষ করে দেওয়া যায়। এতটুকু শেষ করি তাহলে আমাদের ইজি হবে। এটা শেষ করি, সেটা হচ্ছে যে স্টিল এবং কাস্ট আয়রন। ফার্স্টে যদি স্টিলের কথা বলি, স্টিল হচ্ছে আয়রনের মধ্যে কার্বন থাকবে, তবে সেই কার্বনের অ্যামাউন্টটা লেস দেন 2%। যদিও এখানে লেস দেন 1% আছে, বাট ইন জেনারেল 1% এর থেকে নিচে গুলাকে স্টিল বলি, তবে 2% এর নিচে স্টিল হয়। মানে আমরা যদি লিমিট বলি তাহলে 2% হচ্ছে লিমিট ফর স্টিল, এর থেকে নিচে হইতে হবে। আর কাস্ট আয়রনের ক্ষেত্রে 2% এর থেকে উপরে হইতে হবে কাস্ট আয়রন। সো এটা হচ্ছে ফার্স্ট আমার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আর দেন হচ্ছে স্টিলের মধ্যে তো অনেক ধরনের আছে, একটা হচ্ছে লো অ্যালয়, একটা হচ্ছে হাই অ্যালয়। তো লো অ্যালয়ের মধ্যে আবার লো কার্বন। তো লো কার্বনে যেটা হয় যে তোমার 0.25% থেকেও কম কার্বন থাকে, সেটাকে আমরা বলছি লো কার্বন স্টিল। এবং এই অ্যালয়গুলো নরমালি সফট হয়, উইক হয়, তবে এদের আউটস্ট্যান্ডিং ডাক্টিলিটি আর টাফনেস আছে। একটা ম্যাটেরিয়াল যখন সফট এবং উইক হয় তখন তার ডাক্টিলিটি বাড়বেই। ডাক্টিলিটি মানে ইজিলি ডিফর্ম করতে পারবা। সো এগুলা গেল। এই কারণে এটা যেটা সুবিধা সেটা হচ্ছে এরা ইজিলি মেশিনেবল, মানে ইজিলি তুমি মেশিনিং করতে পারবা, মানে যে কোনো শেপ দিতে পারবা। এটা ইজিলি ওয়েল্ডেবল, ওয়েল্ডিং করতে পারবা, এবং লিস্ট এক্সপেন্সিভ, খুবই কম দাম। এটার অ্যাপ্লিকেশন গুলো কোথায়? অটোমেটিক বডি পার্টস, স্ট্রাকচারাল শেপ লাইক আই বিম চ্যানেল, এইসব বিভিন্ন জায়গায় আমরা লো অ্যালয়, লো কার্বন স্টিলটাকে ইউজ করতে পারি। আর লো কার্বনের মধ্যে আবার একটা স্পেসিফিক আছে হচ্ছে হাই স্ট্রেংথ লো অ্যালয়। দেখো নামটা কতটা অদ্ভুত না? এমনি তো দেখলাম যে লো কার্বন মানে হচ্ছে তোমার স্ট্রেংথ মোটামুটি কম, তার ডাক্টিলিটি বেশি, তার টাফনেস বেশি, কিন্তু স্ট্রেংথ তো একটু কম হওয়ার কথা। কিন্তু আমি এমন একটা কিছু করব যাতে করে লো অ্যালয়ের মধ্যেও আমি হাই স্ট্রেংথটা পাই, এবং এই জন্য আমরা কিছু অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করব যেগুলো কিনা আমাদের এই স্ট্রেংথটা দিবে। সেই অ্যালয়িং এলিমেন্ট গুলোর মধ্যে আছে হচ্ছে ভ্যানাডিয়াম, কপার, ভ্যানাডিয়াম, নিকেল, মলিবডেনাম এটসেট্রা। এগুলো অ্যাড করলে যেটা হবে, এটার স্ট্রেংথটা প্লেন কার্বন স্টিলের থেকে বেশি হয়ে যাবে। এবং এদের স্ট্রেংথেনিংটা হয় মেইনলি হিট ট্রিটমেন্টের মাধ্যমে। তোমাদের হিট ট্রিটমেন্ট যদিও হয়তো পড়ো নাই তোমরা, হিট ট্রিটমেন্ট মানে হচ্ছে তুমি হাই টেম্পারেচারে নিয়ে যে সেই ম্যাটেরিয়ালের কোনো একটা প্রপার্টি কন্ট্রোল করে তার স্ট্রেংথটা বাড়ানো। আমি এটা ডিটেইলসে গেলাম না, হিট ট্রিটমেন্টেরও বিশাল বড় কোর্স আছে, সেখানে দেখবা। আর এটা হচ্ছে ডাকটাইল, এটা ফর্মেবল এন্ড মেশিনেবল। তার মানে দেখো এটা স্ট্রেংথ তো ভালোই, কিন্তু তার যে মেইন প্রপার্টি গুলো ছিল, সে ডাক্টিলিটি, ফর্মেবিলিটি, মেশিনেবিলিটি, এগুলো মোটামুটি ভালোই আছে। এবং এটার সাথে এক্সট্রা একটা প্রপার্টি চলে আসে, দ্যাট ইজ মোর রেজিস্ট্যান্স টু করোশন। সো করোশন রেজিস্ট্যান্ট প্রপার্টি চলে আসে ওই কপার, ভ্যানাডিয়াম, নিকেল, মলিবডেনাম এইসব কারণে। আর এরপর হচ্ছে মিডিয়াম কার্বন, আর একটা হচ্ছে হাই কার্বন। ওকে, তো মিডিয়াম কার্বনে যেটা হয় যে এটার 0.25 থেকে 0.60 এর মধ্যে থাকে। এটা মানে মিডিয়াম কার্বন গুলোকে আমরা হিট ট্রিটমেন্ট করতে পারি। হিট ট্রিটমেন্ট অনেক ধরনের আছে, লাইক অস্টেনাইজিং, কুইঞ্চিং, টেম্পারিং, এগুলো করে আমরা এর মেকানিক্যাল প্রপার্টিটাকে ইমপ্রুভ করতে পারি। এবং প্লেন মিডিয়াম কার্বন স্টিল, এটা হচ্ছে লো hardenabilities, can be heat treated only in thin section and with very rapid quenching rate. So মেইন কথা হচ্ছে যে প্লেন মিডিয়াম কার্বন স্টিল সেগুলা হচ্ছে তার hardenability কম। hardenability কম মানে হচ্ছে কি, একটু আগে যেটা শিখে আসলাম যে হাই স্ট্রেন্থ লো অ্যালয়ের ক্ষেত্রে যে ওটাকে আমি হিট ট্রিটমেন্ট করে স্ট্রেন্থ বাড়াই, কিন্তু মিডিয়াম কার্বন স্টিলের ক্ষেত্রে হিট ট্রিটমেন্ট করে খুব একটা আমরা বাড়াইতে পারি না। তবে থিন সেকশন ম্যাটেরিয়ালকে আমরা হিট ট্রিটমেন্ট করি উইথ ভেরি র্যাপিড কুইঞ্চিং রেট। অনেক র্যাপিডলি কুইঞ্চ করলে ওর প্রপার্টিগুলো এনহ্যান্স হয়। ঠিক আছে। আর হিট ট্রিটেড অ্যালয়েস আর স্ট্রঙ্গার দেন লো কার্বন স্টিল বাট স্যাক্রিফাইস অফ ডাক্টিলিটি এন্ড টাফনেস। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি মিডিয়াম কার্বন স্টিলে দেখলাম তার স্ট্রেংথ ভালো, তার কি বলে এটাকে, তার হিট ট্রিটমেন্ট করে আমরা স্ট্রেংথেনিং করতে পারি, কিন্তু ঝামেলাটা হচ্ছে
এই যে স্ট্রেন্থেনিং করলাম বা তার স্ট্রেংথ বাড়লো, এই বাড়ার কারণে তার যে ডাক্টিলিটি ছিল, মানে লো অ্যালয়ের ক্ষেত্রে যে ডাক্টিলিটি, লো কার্বনের ক্ষেত্রে যে ডাক্টিলিটিটা ছিল সেটা কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। কারণ তুমি কার্বন বাড়াইতে থাকলে সেটার ডাক্টিলিটি কমতেই থাকবে আর স্ট্রেংথ বাড়তেই থাকবে। তার মানে কিছুটা স্যাক্রিফাইস করে আমি স্ট্রেংথটাকে বাড়াইলাম। আর হাই কার্বন স্টিলটা হচ্ছে, এটা হচ্ছে 0.6 থেকে 1.4%, এটা হচ্ছে হার্ডেস্ট, স্ট্রংগেস্ট, ইয়েট লিস্ট ডাক্টাইল। তার মানে যত হার্ড এবং যত স্ট্রং বানাইলাম তার ডাক্টিলিটি তত কমতে থাকলো। তার মানে এটা সিম্পল, একটা ম্যাটেরিয়াল যদি হার্ড হয় আর একটা ম্যাটেরিয়াল যদি স্ট্রং হয় তাহলে সেই ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি কম হবে, এটাই স্বাভাবিক। তুমি ওই ম্যাটেরিয়ালটাকে মানে ম্যাটেরিয়ালের প্লাস্টিক ডিফর্মেশন কম হবে, একদম সিম্পল। সো এটা গেল ইউজড ইন এ হার্ডেন এন্ড টেম্পার্ড কন্ডিশন, স্পেশালি wear resistance and capable of holding sharp cutting edge। বিভিন্ন হার্ডেন এবং টেম্পার কন্ডিশনে wear resistance প্রপার্টিতে বা তোমার শার্প কাটিং এজ, মানে দেখছো কতটা মানে কি বলে এটাকে সফিস্টিকেটেড অ্যাপ্লিকেশনে আমাদের ইউজ হচ্ছে, কিন্তু মানে যত বাড়াইতে থাকতেছি তত আমাদের আরো কঠিন কঠিন অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে। এবং এখানে টুল এবং ডাই স্টিল আছে, বিভিন্ন নাইফ, রেজার বা হ্যাকসো ব্লেড এইসব জায়গায় আমাদের এই মেথডগুলো ইউজ করা হয়। আর লাস্ট অফ অল হচ্ছে স্টেনলেস স্টিল, স্পেশাল টাইপ অফ স্টিল। এখানে যেটা করা হয় এটা হচ্ছে হাইলি করোশন রেজিস্ট্যান্স। এটা তিনটা ক্লাস আছে, একটা হচ্ছে মার্টেনসাইটিক, একটা হচ্ছে ফেরাইটিক, আর হচ্ছে অস্টেনাইটিক। মানে তিন ধরনের স্টেনলেস স্টিল আছে। মার্টেনসাইটিকে যেটা ইউজ করা, মার্টেনসাইটিক যেগুলো সেগুলো ইউজ করা হয় কাটলারি, রাইফেল, ব্যারেল, জেট ইঞ্জিন পার্ট এইসব জায়গায়। ফেরাইটিক ইউজ করা হচ্ছে অটোমেটিক এক্সজস্ট কম্পোনেন্টে। আর অস্টেনাইটিকের মধ্যে আবার দুইটা আছে, এগুলো হচ্ছে তোমার মানে কি বলে নাম্বার, মানে ম্যাটেরিয়ালস এর গ্রেড। তো যাই হোক দুইটা আছে, একটা হচ্ছে কেমিক্যাল এবং ফুড প্রসেসিং ইউজ করা হয়, একটা হচ্ছে তোমার ওয়েল্ডিং কনস্ট্রাকশন ইউজ করা হয়। তো এখন আমরা আজকে এখানে শেষ করতেছি। এখন যেটা একটু বলি সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল সিলেকশনের যে এই যে ম্যাটেরিয়ালস এর প্রপার্টি গুলা, এগুলা তোমরা বই থেকে কিছুটা পড়তে হবে। এর আগে যে ইনিশিয়াল যে জিনিসগুলো ছিল ওইটা বই থেকে তেমন কিছু পড়ার নাই, ওখানে তো ইন্ট্রোডাকশন কথাগুলো ছিল। বাট তুমি যখন এই যে প্রপার্টিজ মানে অ্যালয়ের ব্যাপারগুলোতে চলে আসবে তখন কিন্তু তোমার বই পড়তে হবে। আর ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য আলাদা করে আমি বই এখনো বলি নাই, আমি নেক্সট ক্লাস যেদিন নিব ওই দিন স্লাইড তো দিব, তখন আমি একটু ঘাটাঘাটি করি যে কোন বইটা তোমাদের দিলে ভালো, আমি দেওয়ার চেষ্টা করবো। আর যদি না হয় তাহলে তো ক্যালিস্টার বা ইন জেনারেল বই বলবোই, তবে স্পেশালি যদি কোনো বই দিই সেটা আমি একটু ঘাটাঘাটি করে দেখবো আর কি। ঠিক আছে? তো ঠিক আছে, আর কোশ্চেন আছে কারো কোনো? কোশ্চেন আছে কোনো, না সবাই বুঝছো? না স্যার বুঝেছি। ওকে, বুঝতে পারলে খুবই ভালো। ফার্স্ট অফ কি বলে, এটা হচ্ছে আমাদের এই পরের উইকটাই তোমাদের শেষ উইক, রাইট? এই মানে পরের উইকটাই শেষ উইক। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগামী শনিবার এবং মঙ্গলবার এই দুই দিনও আমার সকাল 9টায় পরীক্ষা আছে আনফরচুনেটলি। সো ক্লাস টাইমে ক্লাস আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে তোমাদের লাস্ট উইকে কোনো স্যারের কি ক্লাস শেষ হয়ে গেছে এমন কেউ আছে? মানে অনেক সময় হয় যে আগে শেষ হয়ে যায় এরকম। মালিক স্যারের ক্লাস শেষ হয়ে গেছে, এক ক্লাস নিলাম। ছাত্রদের টাইমগুলো কি রকম বলো তো? মালিক স্যার এটা তো সকালে স্যার 11টার দিকে। আচ্ছা, বিকালে যে 3 দিনে 3টা ল্যাব, হ্যাঁ বিকালে যে 3 দিন 3টা ল্যাব, এই 3 দিনে কোন দিন ফাঁকা পাবো আগে বলো? শনি রবি সোম তোমাদের 3 দিন 3টা ল্যাব থাকে, কোন দিন স্যার ফাঁকা আছে? আমাদের এবারে কুইজ আছে স্যার, ফাঁকা নেই স্যার একদমই। 3 দিনই কুইজ আছে? রবিবারে ফাঁকা আছে। রবিবারে ফাঁকা আছে। হ্যাঁ ওই তো একদিনটা ফাঁকা দিতে হবে, বুঝো নাই? কারণ যেটা বললাম আমার আসলে টাইমিংটা ওই যে আমার পরীক্ষার ডিউটির কারণে সব ঝামেলা হয়ে গেছে। স্যার কালকে কি আপনি ক্লাস নিতে পারবেন না স্যার? কালকে মাহবুব স্যার ক্লাসটা আপনি নেন। কালকে তো আমি মাহবুব স্যার বলেই রাখছি যে স্যার আমি ক্লাস নিব, কালকেও আমার পরীক্ষা ডিউটি আছে, সো নিতে পারবো না। আমি যেটা করতে পারি কালকে বিকালে নিতে পারো 1 ঘন্টার একটা ক্লাস তোমরা যদি চাও। কালকে তো তোমাদের বিকালে ল্যাব নাই, সো কালকে এরকম 3টার দিকে একটা ক্লাস নিতে পারো, সবচেয়ে বেস্ট হয়। আর কালকেরটা নিলে আর রোববার বিকালে নিলে আশা করি আমি শেষ করার চেষ্টা করব। মানে আমার অ্যাটলিস্ট 4টা ক্লাস লাগবে টোটাল। তো 4টা ক্লাস আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি মানে যত করে শেষ করে দেওয়া যায়, বুঝতে পারছো? তো তোমরা কালকে একটা ক্লাস করে ফেলো, আমার মতে সবচেয়ে তোমাদের জন্যই ভালো। কালকে যদি, কারণ তোমাদের উইকেন্ড, বুধবার তো উইকেন্ড, মানে বুধবার উইকেন্ড বলতে বোঝাচ্ছি বৃহস্পতি শুক্র বন্ধ। কালকে তো আমরা মাহবুব স্যারের ক্লাস নিবে। মানে মাহবুব স্যারের ক্লাস নিতে পারবো না, তো বিকালে নিতে হবে, মানে 2:30টার সময় নিব, 2:30 3টার দিকে। উনি তো ক্লাস নিবে কালকে সকালবেলা। উনি তো উনারটা নিবে, আমি কি বললাম তোমাকে? আমি হচ্ছে নিলে বিকালে তোমরা 1 ঘন্টা একটা ক্লাস করলে তোমাদের জন্যই ভালো, তাহলে লাস্ট উইকে একটু লোড কম পড়বে, এই জন্য বলতেছি, বুঝছো? আচ্ছা স্যার নেন।
হ্যাঁ ওইটাই বললাম, তাহলে তোমরা আড়াইটা বা তিনটা যখন তোমাদের সুবিধা হয় বলো। তারপরে আমি কালকে সকালে বুয়েটে যাওয়ার পরে ফাইনাল কনফার্ম, বা তুমি আমাদের মানে তোমাদের টাইমটা আমাকে বলে রাখো। আমি আগে মানে আমি যাই, তারপর তোমাদেরকে জানাবো যে আমি টোটালি ফ্রি হলে আমি নিতে পারবো। তোমাদের কয়টায় ক্লাস, কয়টায় তোমরা প্রেফার করো বলো? তিনটাই নাকি? নিশ্চয় নিতে পারেন। স্যার কাল স্যার বুঝি নাই। আরেকটু হ্যাঁ, আছে স্যার। স্যার হ্যাঁ, নেক্সট বলো। ক্লাস কবে নিতে যাচ্ছেন স্যার? রবিবার? কালকে, আগামীকাল বিকেলে কখন ফ্রি আছো? আগামীকাল তো স্যার বুধবার হয়। বুধবার তো তোমাদের ল্যাব নাই, আমি দেখলাম তোমাদের। তাহলে জি, স্যার। 12টা 20 পর্যন্ত ক্লাস আছে আর কি। না আমি তো লাঞ্চ টাইমের পরে নিব, মানে আড়াইটার পরে যে কোনো সময়। আমি তো এটা তোমাদের বললাম যে আমার পরীক্ষা ডিউটি, কারণ আমি সকালে ক্লাস নিতেই পারতেছি না, বুঝতে পারছো? স্যার তাহলে 3টা তাহলে থেকে 3টা থেকে 4টা নেন। হোক। 3টা থেকে 4টা হোক, মানে তোমাদের যেহেতু 3টা থেকে 4টা ওকে। তারপরে যদি সামহাও আমি না নিতে পারি বা একটু এদিক সেদিক টাইম করা লাগে, আমি তোমাদের মানে সিআর কে ফোন দিব, সেটা আমি কালকে সকালে যে বলতে পারবো। বাট এখন পর্যন্ত 3টায় ক্লাস থাকলো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে